আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা, ভাই অনেকদিন পর আপনার দেখা হয় না। তাই? দেখা তো এখনো দেয় নাই। এখন আপনার দেখা পাওয়া দুর্লভ হয়ে গেছে ভাইয়া। কেন? কষ্ট। ও সরি, কেন? আসেন আসেন। আমার দেখা পাওয়া দুর্লভ কেন হবে? আমি তো আমি। ভাই আপনার জন্য ভাই অনেক কষ্ট করে আমি রুটিন ঠিক করছি ভাই। এখন হঠাৎ থেকে করে প্রতিদিন পাওয়া দেখা হবে, বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি একদিন পর পর দেখা হবে। ইনশাআল্লাহ। মানে 15 দিন আপনার সাথে দেখা হয় না লাইভে। তাই? আচ্ছা, ঠিক আছে, সবাইকে আরো একবার সালাম, আসসালামু আলাইকুম। এখন আমরা পড়াশোনা শুরু করব, ঠিক আছে? আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুব গুরুত্বপূর্ণ ফর ফিলোসফিক্যাল সেন্স, নট ফর পরীক্ষা আসা। পরীক্ষাও আসবে এখান থেকে প্রচুর ভালো ভালো জিনিসপত্র। সো চলো ভাইয়া, গত ক্লাসটা করি নাই, এটা কি বুঝবো? বুঝবা ইনশাআল্লাহ। ভাইয়া ফার্স্ট ক্লাস না করলে কি এটা বুঝতে পারবো? পারবা ইভেন। ভাইয়া ফার্স্ট ক্লাস করতেন? হ্যাঁ, দিব। ফুল ফেজের চ্যানেলে মনে হয় দেই নাই। কেন দেই নাই তোমরা একটু কারণটা আবিষ্কার করার চেষ্টা করো, তারপরে দিব আর কি, আমি জানাবো। আর ভাই তোমাদের কারণ আবিষ্কার করার কি আছে ভাই, আমরা তো ফুল পেজই। ডাজন্ট ম্যাটার, মানে তুমি ফুল ফেজে হও আর আমার পুরো লাইফের জন্য হও, তোমাকে সিনসিয়ার থাকতে হবে, ক্লাস করতে হবে। আমি ক্লাসের অ্যাটেন্ডেন্সে দেখছি ফুল ফেজের পোলাপেন ক্লাস করছে কম লাইভে, দ্যাটস আমি ইচ্ছা করে দেই নাই। সো ক্লাস করতে হবে আর কি। চলেন, আজকে আমাদের এই জিনিসগুলো দেখা লাগবে। আমাকে একটু বলো, এগুলা কি আগে কোনোদিন দেখছো কিনা? অক্সাইডের প্রকারভেদ দেখা হয়েছে? ভাই ছোটবেলায় দেখছিলাম। ফাউন্ডেশনে দেখছিলা? খুব বেশি ছোটবেলায় না। আচ্ছা, অক্সি অ্যাসিডের নিরোধন দেখছিলা আগে কখনো? না ভাই, ইয়েস ভাইয়া, ফাউন্ডেশনে। এটাও ফাউন্ডেশনে দেখছি। ফাউন্ডেশনে। শাবাশ। আমি ভুলে গেছি। মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এটা একেবারে ক্লিয়ার মনে আছে ভাই, এটা ভুলি নাই। আচ্ছা, পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম তো 9-10 জিনিস, সো কমন জি ভাই, বাচ্চা ছোট জিনিসপত্র। সো চলো শুরু করি। সো এইটা গতদিন শুরু করছিলাম যে পর্যায় সারণী হচ্ছে মহাবিশ্বের সুর। এই মহাবিশ্বটা যা কিছু দিয়ে গড়া, যেসব জিনিসপত্র সেগুলোকে বিজ্ঞানীরা তাদের ক্যারেক্টার ওয়াইজ সাজানোর চেষ্টা করছে। পরে দেখছে আসলে ঠিক ফিজিক্যাল ক্যারেক্টার বা কেমিক্যাল ক্যারেক্টারের চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের ভিতরের ইলেকট্রনিক গঠন। তো এইভাবে সাজায় পরে বুঝলো যে জিনিসটা খুব মজার। তো এখন এইটা যখন দেখাইছিলাম, তারপরে বলছিলাম যে আমরা গ্রুপের নামগুলো এরকম এবি সিস্টেমে বলতে পারি, আবার 1 2 3 4 করে 18 পর্যন্ত চলে যেতে পারি। তো এইখানে যে মিউজিকটা আছে তার কিছুটা মিউজিক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আজকে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, তাতে তোমাদের মিউজিক সেন্স আরও গ্রো করবে, যে আসলে হারমোনি আছে, ছন্দ আছে, এখানে এলোমেলো বেসুরো কিছু না। সো চলেন, ওইটা দেখানোর জন্য আমাদের একজনের সহযোগিতা লাগবে, সেটা হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া। আমি একটু ইয়াসিন ভাইয়াকে ডেকে নিয়ে আসবো। আসো ভাইয়া একটু প্লিজ। ভাইয়া তো হাত মুখ ধুইতে যায়, জামা কাপড় সব ভিজায় ফেলছো। ভাইয়া পর্যায় সারণীটা একটু দেখান। সো এইটা হচ্ছে তোমাদের পর্যায় সারণী, তাই না? এইখানে যদি মনে থেকে থাকে আমাকে একটু বলো, এই যে সবুজ যে ঘর দুইটা, এটাকে যেন আমরা কি ব্লক বলি? ব্লক। এস ব্লক। এই সবুজটাও কিন্তু বেসিক্যালি ওটার মধ্যে। এই কমলা রঙের যেটা, এটা কোন ব্লক? পি ব্লক। ই ব্লক। মাঝখানের এইটা পিঙ্ক কালার, ডি ব্লক। বি ব্লক। এটা গাঢ় কমলা, এ ব্লক। এফ ব্লক। এস ব্লক। এস আর পি ব্লক একসাথে যেন কি নামে ডাকা হয়? প্রতিনিধিত্ব মৌল। প্রতিনিধিত্বকারী মৌল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। ওকে, এখন এই ডি ব্লকের যে নাম্বারিংটা ছিল, সেই নাম্বারিং নিয়ে তোমাদের অনেকেরই আপত্তি ছিল, কয়েকজন ইনবক্সে জানাইছো। আর আমি জানি, এটা অভিজ্ঞতা থেকে জানি, এটার পরে পোলাবেন কেমন জানি একটু করে, এটা কেমন জানি লাগতেছে, পছন্দ হইতেছে না। তো এটা আরেকটু খোলাসা করে বোঝানোর জন্য আজকে আবার এটা নিয়ে আসা। সেটা হচ্ছে, দেখো আমি একটু লিখি তোমাদের। এই গ্রুপটার নাম আমাদের কি ছিল? নাম বলতে নাম্বার কত ছিল? এটা 3B ছিল না? আমি জাস্ট 3 লিখতেছি, একটু বুঝা নিও। এইটার ছিল কত তাহলে? 4 5 6 7, তারপরেটা কি 8 ছিল? মাশাআল্লাহ, মনে আছে। কেমন হয়ে গেল। আচ্ছা, বুঝে নিস, এই 3টা কলাম মিলে একটা গ্রুপ ছিল, সেটার নাম ছিল হচ্ছে 8B বা শুধু 8 বলে ডাকা যায়। তারপরেটা কি 9B ছিল? 1B। আচ্ছা, জাস্ট 1 লিখলাম, তারপরেটা ছিল 2। এখন এইখানে আপত্তি যে ভাই রে 8 এর পরে হঠাৎ 1 2 তে কেন গেল? তার আগে বলো, তোমাদের মনে আছে তো না যে 8 এ কেন আমরা শেষ করে দিচ্ছিলাম বারবার? এ এবং বি দুইটাকেই 8 এ শেষ করে দিচ্ছিলাম, 9 এ যাই নাই। কেন যাই নাই বলেন তো?
অষ্টকের নিয়ম অষ্টকের সাথে একটা রিলেশন আছে আর কি। সো এবার দেখো আর একটা মজার ব্যাপার দেখবা যে 1 2 এখানে আবার 3 ওইখানে। সে ম্যাজিকটা হচ্ছে যদি আমি এইটাকে একটু ফোল্ড করি, আবার এই পাশে যদি একটু ফোল্ড করি, তাহলে আমি এস আর পি ব্লককে ঢেকে ফেললাম, হাইড করে দিলাম, ঠিক আছে। এবার বাকি থাকলো আমার কাছে ডি ব্লক। তোমরা দেখতে পাচ্ছ বলে মনে হচ্ছে কি, দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ। এবার এই অংশটুকুকে আমি একটু গামছার মতো ঘুরায় ধরবো, সো দ্যাট ইট বিকামস আ সিলিন্ডার। এটা যখন সিলিন্ডার হয়ে যাবে তখন একটু তাকায় দেখো তো কি হইলো মজাটা, একটু চাপ দাও। এই যে দেখো এখানে যদি আমরা শুরু করি 1 2 এর পরেই দেখেন তো কি পাচ্ছি আমরা, 3 4 5 6 7 8, 8 এর পরে আবার কি 1 2, মানে পুরো জিনিসটা না সিলিন্ডারের মতো গোল। এখন তোমরা ধরো, এখন তোমরা আমাকে একটা কথা বলো, একটা গোল জিনিস, একটা সার্কুলার জিনিস, তার শুরু কোথায় আর শেষ কোথায় বলতে পারবা? এই শুরুটা কোথায় আসলে জানি কি আমরা? জানি না। না যে কোনো একটা পয়েন্টকে যদি বলি যে এখানে শুরু, তাহলে ঘুরে ফিরে আবার ওই জায়গায় শেষ। যদি আমি বলি এই পয়েন্টে শুরু, তাহলে ঘুরে ফিরে আবার ওই জায়গাতেই শেষ। সো ব্যাপারটা ঠিক এরকম। এটা যেহেতু একটা সার্কুলার অবজেক্ট, তাহলে এটা তো যে কোনো জায়গাতেই শুরু হইতে পারে। দ্যাটস ওয়াই মাঝপথে যে তুমি যে বা শেষের দিকে যায় যে 1 পাইছো, এতে আসলে মন খারাপের কিছু নাই। এটা গেল মিউজিক নাম্বার 1। পরের আর একটা মজা দেখো, সেটা হচ্ছে এবার আবার আমি প্রতিনিধিত্বকারী অংশে চলে যাব। সেটা হচ্ছে তোমরা একটু বলো তো আমাকে, এই যে গ্রুপটা আমাদের প্রথম যে গ্রুপটা হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম, এদের কমন জারণ সংখ্যা কত? +1 +1। আচ্ছা আমি একটু লিখি এখানে +1। তাহলে পরের যে গ্রুপটা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এদের কত জানি? প্রতিনিধিত্বকারী অংশে চলে যাচ্ছি ওই পাশে। বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে পরিচিত হচ্ছে অ্যালুমিনিয়াম মৌলটা, তাহলে বুঝতে পারতেছেন এটা হবে +3। কার্বন সিলিকন জার্মেনিয়ামের রাইট +-4। তবে তুমি একটু এখন আরেকভাবে চিন্তা করো, ধরো একটা ধারা পড়তেছি আমরা, সিরিজ, একটা সিরিজে পরপর 3টা পদ আমি জানি, তাহলে চতুর্থ পদটা কি প্রেডিক্ট করা যায় না? সেই প্রেডিকশন মেথডে গেলে আমাদের কত আসে? 1 2 এর পরে এটা 3, তাহলে পরেরটা কি হবে বলুন তো? +4। আচ্ছা এবার থাক, এবার আমরা এদিকে আসি। এইখানে বলো তো এই গ্রুপের সাধারণ স্থিতিশীল জারণ সংখ্যা কত? 0 0। তার ঠিক বামের যে গ্রুপটা ফ্লুরিন ক্লোরিন কত হবে? -1। তার আগের গ্রুপটা -2। তার আগের গ্রুপটা -3। তাহলে এই দিক থেকে যদি এবার একটু আগাও, এই দিক থেকে আসার কথা যদি চিন্তা করো, তাহলে -3 পরে কত আসা উচিত? এবার আমরা আরেকটা কাজ করব। সেই কাজটা হচ্ছে কি জানো, এই পুরো জিনিসটাকে এবার একটু ঘুরায় ধরবো। ধরো যদি আমরা এইটাকে একটা লুঙ্গি বানানোর চেষ্টা করি, মানে গামছা পেঁচানোর যে ব্যাপারটা, এটা পেঁচায় ধরলে কেমন আসে দেখো তো। এই যে এইভাবে, এই যে দেখেন এটা আর একটা সিলিন্ডার বানাইছি আমরা। হ্যাঁ এইখানে দেখো ম্যাজিকটা কোথায়, 0-র পরে ডান দিকে দেখেন তো কি আছে, +1 +2, তাই না? আবার অনেক খানিকটা ঘুরে যায় কি পাবো তাইলে? +3 +4। আচ্ছা এবার এই 0 থেকে একটু বামে যেতে থাকলে দেখো তো -1 -2 -3 -4, মানে পুরো জিনিসটা একটা সংখ্যা রেখা। এটা কি তোমরা বুঝতে পারতেছো? মজা। ভাইয়া So, এই সংখ্যা রেখার সর্বোচ্চ মান 8। সর্বোচ্চ মান আমরা পাচ্ছি +4 আর -4, যদি সংখ্যা রেখা আকারে দেখি। বোঝো নাই? সো এখন ঘটনা হচ্ছে দুই জায়গাতেই আমরা রিপ্রেজেন্টেটিভ পার্ট যেটা ছিল, যেমন এই পাশে না দেখে আমি এই পাশে দেখাইলে মনে আরো ভালো বুঝতা। এই যে এই পাশে, এই যে রিপ্রেজেন্টেটিভ পার্ট যেটা, এখানে আমি খুব দ্রুত লিখি। দেখো এটা কত তোমার +1, এটা তাহলে +2, এই যে অ্যালুমিনিয়ামের এখানে কত +3, কার্বনের এই পাশে তাহলে মনে হচ্ছে +4। এবার আবার এই পাশে চলে আসে -1 -2, এটা কত হবে -3, তাহলে এই দিক থেকে গেলে এটা মনে হচ্ছে না কত -4। এবার এটাকে রোল করো, আরও ভালো বুঝতে পারবা, যেটা একটু আগে বুঝতে কষ্ট হয়েছিল, কারণ কি মাঝখানে ডি ব্লক ছিল তাই। সো এখন ঘটনা হচ্ছে দেখো, তাহলে 0 থেকে ডানের দিকে গেলে দেখেন +1 +2 +3 করে আগাচ্ছে, তাই না? আবার 0 থেকে বামের দিকে গেলে দেখেন -1 -2 -3 করে আগাচ্ছে। সো পুরো ব্যাপারটা খুবই সুন্দর ছন্দে মিলতেছে, আমরা বুঝতে পারতেছি যদি আমরা সিলিন্ড্রিক্যাল শেপে ধরি। সো এই সিলিন্ড্রিক্যাল শেপে ধরার আইডিয়াটা কোত্থেকে আসতে পারে বলে তোমাদের মনে হয়? পর্যায় সারণীর ইতিহাস যখন তোমরা পড়ছিলা, হ্যাঁ রাইট, পর্যায় সারণীর ইতিহাস যখন তোমরা পড়ছিলা তখন তোমাদের জানার কথা যে ডোবেরাইনারের ত্রয়ী পড়ছো, তারপরে তোমার আর কি জানো ছিল, নিউল্যান্ডের
নিউল্যান্ডের অষ্টক ছিল। তো অষ্টক এরকম কতগুলা হিস্টোরি ইতিহাস যে পড়ছিলা তার মধ্যে একটা বিশেষ ইতিহাস ছিল টেলুরিক স্ক্রু, যেটা তোমাদের সিলেবাসে নাই, আমাদের সময় নাইনটেনও ছিল না, ইন্টারমিডিয়েটে ছিল। সো এইটা নিয়ে তোমরা একটু গুগল করে দেখবা যে এই যে টেলুরিক স্ক্রুটা এটা বেসিক্যালি ছিল সিলিন্ড্রিক্যাল শেপের, এবং বর্তমান যে পর্যায় সারণীটা মেন্ডেলিভের এইটাও যে সিলিন্ড্রিক্যাল শেপে করে ধরলে দুইটা পার্ট রিপ্রেজেন্টেটিভ এবং ডি ব্লকটা, আমরা যে ওইখানে একটা মিল খুঁজে পাচ্ছি। এবং তোমাদের আরেকটু কাজের আইডিয়া দিয়ে দিই, যদি কেউ নিজেরা আগ্রহী হও, এই এফ ব্লককে সিলিন্ড্রিক্যাল শেপে সাজাইলেও না ওইখানে আর একটা মজার ব্যাপার দেখা যায়, ওটা আমি আর দেখাইলাম না, তোমরা নিজেরা দেখো। সো এত সিলিন্ডারের গেমটা এখানে কেন? মেন্ডেলিভ এই আইডিয়াটা কোথায় পাইছিল? মেবি জিনিসটা আসলে সিলিন্ড্রিক্যাল, কেটে ফ্ল্যাট করে ধরার কারণে আমরা হয়তো বুঝতে পারি না, বুঝছেন আপনারা? সো কেমিস্ট্রিতে প্রায় আমাদের কাছে এরকম রহস্যময় কিছু মনে হবে যে অদ্ভুত, কিন্তু যখন তাকে তুমি প্রপার অ্যারেঞ্জিংয়ে সাজাবা হয়তোবা তখন তুমি আইডিয়াটা পাবা। আর একটা ব্যাপার জেনে রাখো, প্রকৃতির কাছ থেকে আমরা যখন কোনো কিছু নেই তখন আমরা এটাকে বলি ইন্সপিরেশন, কিন্তু যখন আমরা অন্য কারো কাছ থেকে নেই এটাকে আমরা বলি হচ্ছে চুরি করা, চুরিবিদ্যা। তোমরা মনে হয় বোঝো না আমি কি বলছি। আচ্ছা বলো তো, তুমি এটার ধরে এইভাবে ধরে আছো কেন? তোমার চেহারাটা দেখাও। ঘটনা এটার কাজ শেষ। সো ঘটনা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে তোমরা জানো হেলিকপ্টারের ডিজাইন মেইনলি প্রথমে কে করে? মানে এইরকম একটা ডিভাইস হইতে পারে রাশিয়ানরা। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, রাইট। সো সে কোথা থেকে আইডিয়াটা পাইছিল এটা জানো? মানে তার কি, হ্যাঁ, প্রকৃতি থেকে, পাখি, সে মূলত ফড়িং এর কাছ থেকে পাইছিল বলে আমরা জানি। সো এখন ঘটনা হচ্ছে দেখো, সেইটাকে আমরা বলি না কিন্তু চুরি করছে, আমরা বলি প্রকৃতির কাছ থেকে ইন্সপিরেশন নিছে। কিন্তু ওইটাই ধরো লিওনার্দো দা ভিঞ্চি আঁকতেছিল আর তার কান্দের উপর দিয়ে যায় তোমাদের মাহির চুরি করে দেখছিল। এই যে দেখো আমি অটোমেটিক বললেই ভালাইছি চুরি করে দেখছিল, মানে বোঝা নাই? সো মেন্ডেলিভ হয়তো বা এই সিলিন্ড্রিক্যাল আইডিয়াটা মেবি আই গেস টেলুরিক স্ক্রুর কাছ থেকে নিচ্ছিল কিনা আমাদের জানা নাই, ইতিহাস তো বলে না অন্তত সেই অনুযায়ী। যেমন তোমাদেরকে আমি যেভাবে সিলিন্ড্রিক্যালি ধরে দেখাইলাম যে ডি ব্লকটাকে ঘুরায় ধরলে একটা মজা দেখা যায়, রিপ্রেজেন্টেটিভ পার্টটাকে ঘুরায় ধরলে একটা মজা পাওয়া যায়, এটা কিন্তু আমি কোনো বইতে পাই নাই। এটা লিটারেলি আমি নিজে পড়াইতে আমার নিজের ব্যক্তিগত ধারণা যে এটাকে যদি ঘুরায় ধরা যায় তাহলে এটা মজা দেখা যায়। সো আই গেস মেবি মেন্ডেলিভ লুকায় গেছিল কথাটা, অথবা নাও হইতে পারে যে সে কাকতালীয়ভাবে মিলায় ফেলছে, অথবা হইতে পারে যে পুরোপুরি আমার ইমাজিনেশনটা অন্যরকম, এটা আগে কখনো কারোর চোখে ধরা পড়ে নাই। এর যে কোনো কিছুই হইতে পারে, আমরা আসলে জানি না। এগুলো তোমাদেরকে বলতেছি কেন, নতুন চিন্তা যেন তোমার মস্তিষ্কে গ্রো করে, যে ভাবতে কখনো ভয় পাও না যে হোয়াট ইফ এই জিনিসটা এরকম হয়। হোক না আরিফ ভাই তোমার ঝাড়ি দিক, ওই যে তোমাদের বর্ণা আছে ফুল ফেজে আছে দেখবা, ও প্রচুর ঝাড়ি খাইছে আমার কাছে, ও কী সব অদ্ভুত সব আইডিয়া নিয়ে আসে। আমি কই ধরবেটা সার, এই নক করবি না, এই তোর ব্লক করে দিব। ডোন্ট বি অ্যাফ্রেড, কিপ অন আস্কিং। হ্যাঁ, এই প্রশ্ন করতে থাকলে ভাবতে থাকলে অনেক মজার কিছু বের হয়। আর বিশেষ করে টেলুরিক স্ক্রুটা নিয়ে তোমরা একটু নিজেরা ইন্টারনেটে ঘাটাঘাটি করো, সিলেবাসে যেহেতু নাই, বইতে যেহেতু নাই, দ্যাটস আমি আর কোনো কথা বলতেছি না, ঠিক আছে? বাট এইটার নাম তোমরা যারা শোনো নাই শুনে রাখো, TELLURIC, টেলুরিক স্ক্রু। জাস্ট গুগল করলে অনেক কিছু পাওয়া যায় আর কি। সো এটা হয়ে গেল 2 নাম্বার একটা কথা তোমাদেরকে, একটু বসো, একটা জিনিস তোমাদেরকে বলি নাই আমি, এটাকে আমরা পর্যায় সারণীর আরেকটা চেহারা হিসাবে, মানে এটাই পরিচিত চেহারা আমাদের, কিন্তু পর্যায় সারণীর আরেকটা চেহারা আছে, সেটা কি তোমরা দেখছো কিনা কখনো? এইটাকে দেখছো? না ভাইয়া, দেখো না? না ভাইয়া। এইটাকে বলা হচ্ছে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল। দেখাইছিল তো ভাই, আমি দেখাইতে পারি সম্ভবত কোনো একটা ক্লাসে, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল গুগল করলে পাবা। সো এই জিনিসটা কি আসলে, এটা কি টের পাচ্ছ তোমরা? যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইটটাকে আমরা নিচে করে রাখি, আলাদা করে রাখি, যে তুই ঘরের বাইরের পোলা, আমরা মূল ঘরের জিনিস, তোরা বাইরের। এই বাইরের জিনিসটাকে ভিতরে টানলে আসলে জিনিসটা চেহারা হয় হচ্ছে এইরকম, এইটা। সো এই ব্যাপারটা আসলে কীরকম দেখো, কয়েকভাবে ভাবা যায়। দেখো সেটা হচ্ছে, এটা কি ভাইয়া সিলিন্ডারের আর্মস, সিলিন্ডারের আর্মস মানে বাহু, একটা সিলিন্ডারের সাথে যদি আমরা একটা রডকে জ্বালাই দিয়ে লাগাই দিই, মানে এরকম শেপটা হতে পারে। ওয়াও, বাইরের দিকে চলে আসে না? ইয়েস, জি ভাইয়া, সুন্দর আইডিয়া তো। ল্যান্থানাইট অ্যাক্টিনাইটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর আইডিয়া। ওই সিলিন্ডারের সাথে লোহা ঝালাই দেওয়ার ওই কাজটা আমি করবো, দাঁড়া, ভালো আইডিয়া পাইছি। ওকে দেখো এবার সেই ঘটনাটা হচ্ছে, এইখানে যে ল্যান্থানাইট সিরিজের যে মৌলগুলো, এই সবগুলোর লোকেশন কিন্তু আসলে এই একটা জায়গায়, এই যে আমি
এই স্ট্রাকচার আজকে ক্রিয়েটিভলি চিন্তা করছি যে এইখানে এই মৌলগুলো দেখানো যায় কিভাবে। একটি কাঠিতে কতগুলি পেঁয়াজ গেঁথে নিয়ে এসেছি, প্রতিটি পেঁয়াজ বলতে আমি এক একটি মৌল বুঝাচ্ছি, বুঝিছো? এবং পেঁয়াজগুলো গাঁথা হয়েছে এমনভাবে, বলো তো এই গোড়ার পেঁয়াজটা কি সবচেয়ে বড় নাকি ছোট? বড়। বড় বড়। বড় কারণটা হচ্ছে এই জিনিসটাকে উঠায় যদি আমি এইখানে রাখি তাহলে একেবারে লেফট সাইডের মৌলটা, এই যে ল্যান্থানাম সিরিয়াম, এগুলো হচ্ছে এই যে গোড়ার মৌলগুলো, ঠিক আছে? সো বেসিক্যালি সত্যি কথা হচ্ছে যেটা, এই যে দেখো জিনিসটার গঠনটা হচ্ছে এরকম ডিশিয়াও। তোমরা মনে হয় বোঝো না আমি কি বুঝাইছি, আর একটু ভিতরে ঢুকো না। এই যে ভাইয়া বুঝছি। এই যে ব্যাপারটা আসলে 3D, হ্যাঁ। সো এই 3D এভাবে রাখলে বইতে কি এভাবে ছবি আঁকা সম্ভব ছিল? দ্য আনসার ইজ নো। টিং 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 টিং। এই জন্য এই দুইটাকে খুলে নিয়ে এরকম আলাদা রাখা হয়। তোমরা মনে হয় বোঝো না আমি কি বুঝাইছি। জি ভাইয়া বুঝছি। দুইটি শিক্ষা পাবা। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে এই জিনিসটাকে যদি তাদের জায়গায় ফেরত দেই, এই জায়গাটাতে রেখে তারপরে বাকি সব লিখি, তখন হচ্ছে জিনিসটা এই জিনিসটা দাঁড়ায়। দ্যাটস হোয়াট উই কল লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল, যেটা থাকলে আমাদের বুঝতে কষ্ট হইতো। যেমন আমরা ওই যে কি বলে পর্যায়ভিত্তিক ধর্মগুলো খুব সুন্দর বুঝতে পারি যদি কোন অংশটা নিয়ে কাজ করি। বলো তো সবচেয়ে ভালো বোঝা যায় কোন অংশটা নিয়ে কাজ করলে? বলতে পারবা? প্রতিনিধিত্বকারী অংশ। প্রতিনিধিত্বকারী অংশ তৈরি হয় কেমনে? সেটা হচ্ছে যে তোমার এইখান থেকে মাঝখানের এই বস্তুটা কেটে ফেলে দিলে, শুধুমাত্র এস আর পি ব্লক রাখলে ভালো বোঝা যায়। ডি ব্লকটা ঢুকাইলেই আমাদের মাথা ওলানো শুরু করে, মাথা ঘুরানো শুরু করে। এফ ব্লক ঢুকাইলে তো কোনো কথাই নাই রে বা, মানে আমি চেঁচামেচি শুরু করে দিব, তোরা তো বাচ্চা মানুষ। তো ঘটনা হচ্ছে এটা আর কি। দ্যাটস ওয়াই আমরা এটাকে আলাদা করে রাখি। তোমাকে যখনই প্রশ্ন করবে যে ল্যান্থানাইট সিরিজের কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করার কথা দেয় না, যে এই মৌলের অবস্থান নির্ণয় করো পর্যায় সারণীতে, সেই ক্ষেত্রে বুঝছো এই সবগুলা পেঁয়াজের অবস্থান, পেঁয়াজ মানে বুঝছো তো মৌল, এই সবগুলোর অবস্থান যেহেতু এই একটা জায়গায়, তার মানে ল্যান্থানাইট সিরিজের যে কোনো মৌল হইলেই কিন্তু তার পর্যায়ও একই, গ্রুপও একই। আপনারা বোঝেন নাই আমার কথা? জি ভাইয়া। অ্যাক্টিনাইটের সবগুলো মৌলের লোকেশন এই জায়গায়। সো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়েও আমাদের এই আইডিয়াটা কাজে লাগবে আর কি। ওকে, সো থ্যাংক ইউ। চলেন এবার পড়ালেখা করি নতুন জিনিস। ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া আপনি তো ওই দিন আমাদের বলছিলেন যে 4a 5a এগুলো দেখে ইজিলি আমরা শেষ কক্ষপথে ইলেকট্রন বলে দিতে পারি 4 5, কিন্তু 8b যেটা আছে ভাইয়া, এখন 8b তো তিনটা মিলে, এখানে কিভাবে বুঝতে পারবো যে শেষ কক্ষপথের ইলেকট্রন কত? এই তুমি কিন্তু আনসার বলে দিছো, আমার বলা লাগবে না। এ গ্রুপেরটা বলা যায়, বি গ্রুপেরটা গ্যাঞ্জাম। এ গ্রুপের জন্য ওই ছন্দগুলা মেলেও হিসাবটা মেলে, বি গ্রুপের জন্য এত সহজে মেলে না। ঠিক আছে, ওটা আমরা দেখবো না আগামী ক্লাসে বা তার পরের ক্লাসে, কিন্তু জেনে রাখো বি গ্রুপের জন্য এত সহজে মেলে না আর কি। ওকে, মানে এই জন্য আমরা এ গ্রুপটাকে কিন্তু এত প্রায়োরিটাইজ করি, বলি যে এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্ট, মানে পর্যায় সারণীর যে ছন্দ এটা খুব সুন্দর করে বোঝা যায় হচ্ছে এ সাব গ্রুপে আর কি। ওকে চলেন আজকে একটা নতুন জিনিস দেখি। এটা হয়তো বা আগে অনেকে দেখছো, কিন্তু এটা একটু ডিপার কথাবার্তা বলবো। এন্ড গেমে দেখাইছি, ওই সময় শুধু দেখাইছিলাম, আর বেশি কিছু বলি না, আজকে বলবো। তখন টের পাবা ইন্টারমিডিয়েট জায়গাটা একটু অন্যরকম। দেখো এই পর্যায় সারণীটা অনেকটা ব্যাকাতাড়া দেখতেছি। ব্যাকাতাড়ার কারণটা কি? যে মৌল প্রকৃতিতে যত বেশি আছে সেই মৌলের জন্য বেশি জায়গা নির্ধারণ করছি। যেমন প্রকৃতিতে প্রচুর অক্সিজেন, সো অক্সিজেনটা অনেক ভটকানো, ফ্লোরিন কম চিপকানো, নাইট্রোজেন কম চিপকানো, কার্বন দিয়ে তুমি আমি সবাই গঠিত, সো কার্বন অনেক বড়, বোঝো নাই? সো ব্যাপারটা এরকম। যেমন তোমরা 9-10-এ পড়ছো, সিলিকন ছাড়া তো মাটি ছুটি হইতো না, মাটি বালি হইতো না, সিলিকন অনেক। অ্যালুমিনিয়াম ভূতকের কিন্তু প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম, সো অ্যালুমিনিয়ামের জায়গাটা বেশি, আয়রনের পরিমাণ অনেক বেশি। এখন এই জিনিসটা যেটা তুমি ছোটবেলায় জাস্ট একটা ইয়ার্কি হিসাবে নিছিলা, আজকে নাইট্রোজেন অনেক বেশি ছিল। হ্যাঁ, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ বেশি, কিন্তু তুমি যদি পৃথিবীর যত উপাদান আছে তাদের সবার সাথে তুলনা করো তাহলে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম, মানে অত বেশি না আর কি, বোঝো না? মানে কম্পারেটিভলি এটা রাইট, মানে সব কিছুর তুলনায় যদি চিন্তা করি, বাতাসের তো প্রায় 78% নাইট্রোজেন, কিন্তু পৃথিবীর তো 70% হচ্ছে পানি, বুঝছস নাই? আর 70% হাইড্রোজেন আর অক্সিজেন। সো এই জন্য ওভারঅল চিন্তা করলে রেশিওটা হচ্ছে এরকম। এখন এখান থেকে আসলে একটু বড়দের কথাবার্তা শুনি। কি মনে হয় এইগুলা নিয়ে মূলত গবেষণা করছে কারা? কেমিস্টরা নাকি অন্য কোনো ফ্যাকাল্টির মানুষজন? বলেন তো কি মনে হয় আপনার? জিওগ্রাফি ফ্যাকাল্টির যারা, জিওফিজিক্স, রাইট, যারা যে পরিবেশ রসায়ন নিয়ে কাজ করে, বা পরিবেশ soil নিয়ে যারা science কাজ নিয়ে করে, সয়েল সায়েন্স, সবার বাহ, তোমরা তো ভালো ভালো নাম জানো। হ্যাঁ, মানে বেসিক্যালি জিওলজিস্টরা কাজ করছে আর কি। কাজ করতে যে দুইজন বিশেষ বিজ্ঞানী, অডো এবং আরেকজন হার্কিন, সেইখান থেকে একটা মজার অবজারভেশন পাইছে। আমি বারবার বলি বিজ্ঞানীদের প্রথম এবং প্রধান শক্তিশালী অস্ত্র হচ্ছে অবজারভেশন।
লক্ষ্য করা। সো তোমাদের যাদের মনোযোগ কম, কোনো একটা কিছু লক্ষ্য করো না, তাদের জন্য বড় বিপদ। যে কোনো কিছু একটু গভীর মনোযোগে লক্ষ্য করবা, অনেক কিছু বুঝতে পারবা। সো তারা এটা নিয়ে কাজ করতে যেয়ে না মজার একটা অবজারভেশন পাইছে। সেই অবজারভেশনটা হচ্ছে, যারা এটাকে অডো হারকিন্স রুল বলে, এই যে এখানে লেখা আছে, তোমরা উইকিপিডিয়ারও দেখতে পারবা, পড়তে পারবা। তোমরা একটু এখানে খেয়াল করে দেখো তো, কী ধরনের মৌলের আপেক্ষিক প্রাচুর্য সবচেয়ে বেশি, মানে কি বৈশিষ্ট্যের মৌলের, তাকায় দেখো তো, এখানে টের পাবা। একটা মজা আছে এখানে। এখানে একটু তুমি জাস্ট এইটুকু পার্ট একটু খেয়াল করো, জাস্ট এইটুকু পার্ট খেয়াল করো, তাইলেই বুঝবা। অধাতু অধাতুতে অধাতু অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড না, আমি এলিমেন্টের কথা বলছি, মৌল। আচ্ছা, সেটা হচ্ছে দ্বিপারমাণবিক বিশিষ্ট অড ভাইয়া ক্যাটানেট্রন। অড অ্যাটমিক নাম্বার যদি হয় কারো, অড অ্যাটমিক নাম্বার যাদের, এদের সংখ্যা কি জানেন? কম। এটা বেশ কয়েক জায়গায় খেয়াল করো। তুমি এখন বললো না যে হাইড্রোজেন কেন এত বেশি, আরে ভাই দুই একটা না, মানে ওভারঅল খেয়াল করে দেখবি তোরা, এটা নিয়ে ভালো করে স্টাডি করবি। অড অ্যাটমিক নাম্বার হলেই তার পরিমাণটা রিলেটিভলি কম পাওয়া যায়, কিন্তু তার সংলগ্ন যে জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, তাদের পরিমাণ না রিলেটিভলি অনেক বেশি। যেমন ধরো তুমি এই জায়গাটুকুতে যদি খেয়াল করো, দেখো খেয়াল করে, এই যে অক্সিজেন সাহেব অনেক বড়, তার ঠিক পাশে কে? নাইট্রোজেন, অনেক ছোট। আবার ঠিক আর এক ঘর পরে আবার জোড় সংখ্যা আসবে না, তখন দেখো আবার অনেক বড়। এইটার কারণটা কি? এইটা নিয়ে মানুষ ভাবতে শুরু করলো। মানে প্রথমত অডো হারকিন্স এটা আবিষ্কার করছে, খেয়াল করছে যে জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল না অনেক বেশি, মানে মৌল অনেক বেশি, মানে মৌল প্রকৃতিতে অনেক বেশি, ইভেন মানে অড নাম্বার হইলে কম। এরপরে যারা ফিজিসিস্ট, বুঝেছো, যারা অ্যাস্ট্রোফিজিসিস্ট বিশেষ করে, তারা আবার কি নিয়ে কাজ করে? তারা এলিমেন্টের জন্ম নিয়ে কাজ করে, যে একটা মৌলের জন্ম হয়েছে কিভাবে। আচ্ছা বলতো, তোদের কি ধারণা, পৃথিবীতে যেসব মৌল পাওয়া যায়, লোহা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এই সব কি পৃথিবীতেই জন্ম, নাকি পৃথিবীর বাইরের কোনো নক্ষত্র বা গ্রহ থেকে ছিটকে এসে পড়ছে? বাইরের কোনো নক্ষত্র উল্কা অলরেডি আপনারা জানেন। হ্যাঁ, নাইস। হ্যাঁ, আমি একবার জানছিলাম যে স্বর্ণ নাকি একটা মানে মানে বড় পাথর পৃথিবীতে আছড়ে পড়ার কারণে হয়েছিল। এই যে এইগুলো আপনারা জানছেন, আর একটু বিস্ফোরণের কারণে তো এগুলো হতে পারে, রাইট? সো ওইগুলো নিয়ে আরেকটু ঘাটবা, দেখবা যে জানতে পারবা। মোট কথা, পৃথিবীর অনেক পদার্থ পৃথিবীর বাইরে থেকে আসছে, এটা আমরা সবাই নিশ্চিত। তো সেই পদার্থগুলো যে তৈরি হয়েছে কিভাবে, সেইটা নিয়ে কিছু ফিজিসিস্টরা কাজ করে। তাদের ওই আইডিয়া আর জিওলজিস্টদের এই আইডিয়া, দুইটা না খুব সুন্দর মার্জ করে গেছে। সেইটাকে এখন আমরা অডো হারকিন্স রুল বলে ডাকি, মানে জানি আর কি। এটা বইতে নাই, আমি এমনি এক্সট্রা গল্প করতেছি তোমাদেরকে একটু অবজারভেশন বাড়ানোর জন্য আর কি। সো এটা কিন্তু হারিকেন্স রুল না, হারকিন্স। ঠিক আছে? সো এই জিনিসটা দেখো, এই কাজটা হচ্ছে ফিজিসিস্টদের কাজ, বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্সের লোকজনদের কাজ। মৌল তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, ব্রাইটনেস খুব বেশি নাকি? ঘটনা হচ্ছে এখানে একটু তাকায় দেখ, সেটা হলো মৌল কতভাবে তৈরি হয় বা তৈরি হইছে, কোন কোন মৌল, তার মধ্যে বিজ্ঞানীরা বড় তিনটা ক্লাসে ভাগ করে। একটা হচ্ছে বিগ ব্যাংয়ের সময় জন্ম নেওয়া মৌল, আর একটা হচ্ছে স্প্যালেশনের মাধ্যমে, স্প্যালেশন কি বাই উইকিতে দেখবো, এগুলো বইতে নাই, বেশি সময় নেওয়া যাবে না। আর একটা বিশেষ টাইপ হচ্ছে কি, এই যে স্টেলার নিউক্লিয়ার সিনথেসিস। সিনথেসিস মানে তো বুঝো, সিনথেসিসের বাংলা কি? সংশ্লেষণ। সো এই তিনটা প্রসেসের মাধ্যমে যে তৈরি হয়েছে, সেইখানেও আমরা খেয়াল করি যে কোন স্টেজে, মানে মহাবিশ্বের কোন ধাপে যে কোন মৌলটা তৈরি হয়েছে, সেইখানে বিজ্ঞানীদের কতগুলো থিওরি কাজ করে। যেমন ধরো, তার মধ্যে একটা বিশেষ থিওরি হচ্ছে আলফা পার্টিকেলের নির্গমনের মাধ্যমে প্রচুর নতুন মৌল তৈরি হয়, আলফা পার্টিকেল নিঃসরণের মাধ্যমে। এখন তোমরা একটা মজার জিনিস খেয়াল করছো, আলফা পার্টিকেল জিনিসটা আমি তোমাদেরকে কি শিখাইছি বলো তো? আলফা কণা বা আলফা রশ্মি জিনিসটা কি আছে? দুইটা প্রোটন বা দুইটা নিউট্রন। এখন তুমি, হ্যাঁ, প্যাকেট। তুমি এখনই টের পাবা যে কেন আরিফ ভাই এইভাবে চেঁচামেচি করে, কেন এইভাবে শেখাটা জরুরি। তোমরা কি এখনো কিছু টের পাইছো? আচ্ছা ভাইয়া, পরে আগে বল, দুইটা নিউট্রন, পরে আগে বল কিছু টের পাইছোস কিনা, আমি এটা লেখার পরে। ভাই দুইটা জোর ভাই জোড়া করে কমতেছে বাড়তেছে। জোড়া করে কমতেছে বাড়তেছে। শুধু তাই না, কোনো একটা মৌলের মধ্য থেকে যদি আলফা রশ্মি একবার নির্গত হয়, সেই মৌলটার অবস্থান মাতৃমৌলের কোথায় যায় মনে আছে আপনাদের পর্যায় সারণীতে? এখন ধর কোনো একটা কারণে প্রথম সৃষ্টি হওয়া কোনো কিছু পরিমাণে মৌল
জোর সংখ্যক প্রোটনওয়ালা হয়ে গেছিল। এইবার হয়েছে কি ওইখান থেকে কন্টিনিউয়াস আলফা রে এমিশন হয়েছে, তো যার ফলে নতুন নতুন যে মৌলগুলো তৈরি হয়েছে সব না দুই ঘর পার্থক্যে। বোঝে না আমার কথা? এইজন্যই হ্যাঁ ভাইয়া এখন মনে হয় একটু কিছুটা আইডিয়া পাচ্ছ যে জোর সংখ্যক প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলের সংখ্যা কেন এত বেশি। সো আমি তোমাদের এইটা দেখাচ্ছি এই কারণে না যে অনেক বড় জ্ঞানী বানায় ফেলবো, অনেক কিছু শিখাই ফেলবো, নট লাইক দ্যাট। আমি তোমার একটা কথা শিখাইতে চাই, আমার ওস্তাদ আমার গুরু আশরাফ ভাইয়ের কাছ থেকে শেখা একটা কথা। কথাটা হচ্ছে জ্ঞানের ভালোবাসায় জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান অর্জনের উদ্দেশ্য কিছু হইতে পারে না এক্সেপ্ট জ্ঞানের প্রতি ভালোবাসা। আমরা এই কাজটা করতে পারি না। আমরা করি কিসের উদ্দেশ্যে জানো? পরীক্ষায় আসে, তাই ওইটা পড়তেছি, ওইটা নাই, ওইটা পড়বো না, ওইটা ফেলা, ওইটা ফালাই দে। এইটা থাকে আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট। এই কারণে আমরা আসলে মন খুলে শিখতে পারি না। সো যখন তুমি একটু ভাবো না, মানে জিওলজিস্টরা তাদের একটা কাহিনী করতেছিল, অ্যাস্ট্রোফিজিসিস্টরা কোনো একটা কাহিনী করতেছিল, হঠাৎ না দুইটা জিনিস মার্জ করে গেছে, যে অদ্ভুত একটা ব্যাপার। সো যত উন্নত সভ্যতা আছে তারা আসলে জ্ঞানকে জ্ঞানের মতো করে ভালোবাসে, জ্ঞানকে কোনো কিছুর উদ্দেশ্যে ভালোবাসে না। সো আমাদের দেশে অনেক বড় অন্ধপনা চলে। অন্ধপনা বুঝো? অন্ধদের মতো কাজ কারবার। কোনো একটা কিছু নিয়ে ভাববো, কাজ করব, ওইটা ক্যান লাগবে। আরে তুই কি জানোস ক্যান লাগবে? জাস্ট ডু ইট। জ্ঞান তো যদি জ্ঞান হয়, জ্ঞানের চর্চা হইলে কর ভাই। তুই জানোস না জটিল সংখ্যা যখন আবিষ্কার হয়, যেটাকে তোমরা কি বলো, ইমাজিনারি নাম্বার, বাংলায় কি কয়, কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যার জন্মের কত বছর পরে যায় মানুষ টের পাইছে যে আসলে এটার ব্যবহারটা কোথায়। বোঝে না? জি ভাইয়া জ্ঞানের চর্চা করবা, জ্ঞানের ভালোবাসায়। শিখতে ভালো লাগতেছে, জানতে ভালো লাগতেছে, অদ্ভুত একটা ব্যাপার, কি কাহিনী। এই জন্য পরীক্ষার উদ্দেশ্যে না বাবা, পরীক্ষায় এটা সামলানো কোনো ব্যাপার না। যদি তুমি লার্নিং পারসন হও, শিশু জিনিস হয়ে যাবে, হয়েই যাবে। হ্যাঁ, কার যেন কি প্রশ্ন ছিল আলফা কণা লেখার সময়, বলো। আলফা কণা যদি আমরা লিখি, মানে ওটাকে তো হিলিয়াম 2+ আয়ন বলতে পারি না, তাই না? মানে এক্স্যাক্টলি তো 3 ইলেকট্রন ছেড়ে তো ওটা তৈরি হয় না। মানে জাস্ট আকার আকৃতি একই রকম দেখি, তো এরকম নাম দেওয়া হয়েছে, তাই না? মানে আলফা রশ্মি, আলফা কণা বা যেগুলোকে আমরা দেখি মানে পাই, সেগুলো আসলে কেউই হিলিয়াম পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করে তৈরি হয় নাই। ওটাকে ওইভাবে লেখার কারণটা হচ্ছে সিম্পলি জাস্ট লাইক কালি আমরা কাকে সংজ্ঞায়িত করতে পারি, কলম ভাড়ায় যে জিনিস বেরোয় তারা কালি বলে, বাট কালি তো সংজ্ঞা ওটা হইতে পারে না। দ্যাটস ওইভাবে বলা উচিত না, রাইট? হ্যাঁ, তারপর আর কিছু? পাগল নাকি? বলবি তো? আর কিছু জানতে চাইছিলি? না ভাইয়া, ও আচ্ছা, ওকে, সামনে আগান। হ্যাঁ ঠিক আছে। চলো এখন চলো তোমাদেরকে বলো তো, গতদিন আমি কি বলছিলাম? মৌল শিখতে হবে, মুখস্থ করতে হবে কি গ্রুপ ওয়াইজ নাকি পিরিয়ডিক্যালি, কোনটা? গ্রুপ ওয়াইজ শিখতে বলছে। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে, আমাকে একটু বলো, আমরা একটা গ্রুপের ক্ষেত্রে টেস্ট করে দেখি যে আরিফ ভাইয়ের কথা সত্য কিনা। এটা তোমাদেরকে আগে কখনো দেখাইছি কিনা আমাকে একটু বলো। এখন আমি গ্রুপ 4 এর মৌলগুলাকে লিখবো। আপনি ফাউন্ডেশনে দেখাইছিলেন। আচ্ছা, তাহলে আরেকটু গভীরে হয়তো এখন যাব, একটু মনোযোগ দিয়ে শোনো। 4 এ, গ্রুপ 4 এতে কোন কোন মৌল আছে বলো তো? 4 এ কেমনে, কার্বন সিলিকন জার্মেনিয়াম কিভাবে চিন্তা করতে হয় সিস্টেমটা একটু বলি। যত এ, কার্বন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক, আমি শিখাই। যত এ তুমি চিন্তা করো, তাদের লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন আছে। তো 4 এ মানে লাস্টের শেলে 4টা ইলেকট্রন আছে। লাস্টের শেলে 4টা ইলেকট্রন মানে 4টা ইলেকট্রন দিবে বা 4টা ইলেকট্রন নিবে বা 4টা দিয়ে শেয়ার করবে, অর্থাৎ যোজনী 4 ভাই, সোজা কথা। এখন যোজনী 4 ওয়ালা মৌল আপনি কি চিনেন, কারে চিনেন বলেন? কার্বন, আমি তো চিনি কার্বন। কার্বন একটা মৌল শুরু হয়ে গেলে তো বাকিগুলো পারা যায়। কার্বন, সিলিকন, তারপরে কি জার্মেনিয়াম, টিন, আর একটা কি লেড। আচ্ছা, প্লাম্বাম বলা যাবে না, পুলুম্বুম বলা যাবে না, ওটার নাম হচ্ছে লেড। যে কোনো মৌলকে দেখে ডাকার কথা ইংরেজি নামে। এফি দেখে যারা ফেরাম বলে, এদের মতো গাধা আর কিছু নাই। এনে দেখে কেন ন্যাট্রিয়াম বলো না, কে দেখে কেন ক্যালিয়াম বলো না, এটা বলার নিয়ম না, বলার নিয়ম ইংরেজি নামে। যদি প্রতীক লিখতে হয় লাগলে ল্যাটিন বা গ্রিক ভাষা থেকে নিয়ে আসবো আর কি। ওকে, সো এখন টিনের ল্যাটিন নামটা একটু লিখে রাখি। কি যেন বললা? স্ট্যানাম, STANNUM। আর এটার ল্যাটিন নাম কি? প্লাম্বাম। এটাকে অনেকে তোমরা বলবা পুলুম্বুম, পুলুম্বুম বললি গাবা মায়ের। আচ্ছা, এখন এদের সবার হাইড্রাইড লিখতে হবে আমাদের। হাইড্রাইড কাকে বলে? ওই মৌলের সাথে হাইড্রোজেন মিলে যে যৌগটা গঠিত হয় তাকে আমরা হাইড্রাইড বলি। কার্বনের হাইড্রাইড কি হয় বলেন? মিথেন CH4। আচ্ছা,
তাহলে সিলিকনের হাইড্রাইড কি হবে বলো তো? SiH4 যেহেতু একই গ্রুপের মৌলদের যোজনী একই, সো দেখো আমি হাইড্রাইড গুলো লিখে যেতে পারতেছি। তারপরে কি হবে? GeH4, তারপরে হবে কি SNH4, তারপরে কি হবে PbH4। মজা হয়ে গেল। এখন আসো এদের নাম লিখি। নাম তো শিখছিলাম মনে হয় আগে, তাহলে আর মজা হবে না, আগেই শিখে ফেলছো। CH4 এর নাম কি বলেন? যেটাকে তুমি মিথেন বলতেছো, অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা কিন্তু মিথেইন বলছিলাম আগে। মিথেইন। আচ্ছা তাহলে এটা কি হবে? সিথেইন। সিলেন। আচ্ছা SILANE। যারা পারতেছো না তারা নিয়মটা শিখে রাখো। সিলিকন মুখ দিয়ে বললেই দেখবে এটার নামটা চলে আসছে সিলিকন, তাহলে সিলেন, মানে উচ্চারণটা ওইরকম হয়ে যাবে আর কি। তাহলে এটা জার্মেনিয়াম, তাহলে এটা কি হবে বলেন? GERMANE। আচ্ছা এটা কি হবে? টিনেন। স্ট্যানেন। STANNANE। আচ্ছা এটা কি হবে? লেড, তাহলে লাদেন। লেডেন। প্লাম্বেন। ওকে। মাইকে কার মাইকে প্রচুর ডিস্টার্ব করছে। কার মাইকে? মাউল হায়াত। মামুন ভাইয়ের। ও মাউল হায়াত। এই মাউল হায়াত, তোর মাইকে এরকম সমস্যা হলে তো সমস্যা। বন্ধ কখন থেকে? আচ্ছা so এই জিনিসগুলা বাংলায়ও লিখে দেওয়া আছে, একটু শিখে নিও। এবার আসো গ্রুপ 5 এ দেখাই। 5 এও কি আগে দেখাইছিলাম নাকি দেখাই নাই? না ভাইয়া। আচ্ছা আসো 5 এতে এবার মজা হবে। বলো 5 এর মৌল কে কে? 5 এ মানে লাস্টের শেলে 5টা ইলেকট্রন। সো 5টা ইলেকট্রন কার আছে? নাইট্রোজেন, ফসফরাস এদের। আচ্ছা তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে। সো এখন ঘটনা হইতেছে বন্ধুরা, এদের সবার হাইড্রাইড লিখতে হবে। এদের যেহেতু লাস্টের শেলে 5টা ইলেকট্রন, 5টা দেওয়ার চেয়ে 3টা নেওয়া সহজ, যোজনী হবে 3। তাহলে এদের সবার হাইড্রাইড লিখে ফেলি আমরা। NH3, PH3, ASH3, SDH3, আর একটা কি BiH3। মজা। এরপরে বলো আমাকে এদের নাম বলতে হবে। বলো হাইড্রাইডের নাম কি? AMMONIA। হ্যাঁ আর ওই তেজস্ক্রিয় আগে তুই লেখ। PH3 এর নাম তাহলে কি হওয়া উচিত বলো? হ্যাঁ ছন্দ অনুসরণ করলে তাই হওয়া উচিত, কিন্তু এটার নামটা আসলে তোমাদের কি মনে পড়ে? 9-10 শিখছো কেউ? PH3 এর নাম কি? এটার নামটা হচ্ছে ফসফিন। PHOSPHINE, ফসফিন। আচ্ছা তারপরে বলো ASH3 এর নাম কি? হ্যাঁ PH5 এর নাম। জি ভাইয়া। PH5 বলে কোনো যৌগ নাই তো। এটা এই অধ্যায়েরই আলোচ্য টপিক, যে PH5 বলে কোনো যৌগ নাই কেন? আসো পড়বো না। বলো ASH3 এটার নাম কি হইতে পারে বলো? আর্সাইন। আর্সেনিক থেকে নামটা আসছে হচ্ছে আর্সাইন। আচ্ছা এইটা কি হবে? এসবি তে কোন মৌল হয়? অ্যান্টিমনি। অ্যান্টিমনির ল্যাটিন নাম কি বলেন তো? স্টিবিয়াম। আচ্ছা বলো এবার চেষ্টা করো, তাহলে কি কি নাম হবে বলো? স্টিবাইন। তাহলে STIBINE। তোমরা কি টের পাচ্ছ একটা মজার জিনিস? তো দাদার মাথা মাথা গরু। আচ্ছা এবার বলো বিসমাতে তাহলে কি হবে? বিআইন। আচ্ছা এটার নাম বলতেছো বিসমাইন। ওকে। এখন ঘটনা হচ্ছে যেদিন আরিফ ভাই IUPAC প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ, সেই দিন আমার কাজের তালিকা এটা লেখা আছে, বুঝছো? গতদিন তোমাদের একটা বলছি না, নাকি তোমাদের বলতে ভুলে গেছি জানি না। ইনশাআল্লাহ আমিন। তোমাদের কি গতকালকে আরেকটা ইরাদা বলছিলাম আমার IUPAC প্রেসিডেন্ট হওয়ার পরে? বলি নাই? নিষ্ক্রিয় গ্যাসদের নাম কি বলে? অভিজাত গ্যাস না? বস্তি গ্যাস। নাম দিব এটা বস্তি গ্যাস। ও কারোর সাথে মেশে না, কথা কয় না, মিশতে চায় না, বিক্রিয়া করতে চায় না, তো বস্তি। সো এখন ঘটনা হচ্ছে এইটার নাম শোনো। হ্যাঁ এটার নাম হচ্ছে বিসমাইন। আসলে আমারও মনে হয় হওয়া উচিত ছিল,
কিন্তু বিজ্ঞানীরা যে কাজটা করছে, ওই দিন আইইউপিএসির অফিসে আমি যাই নাই, তো ওরা যা মন চায় তা করছে। বিসমাত বানান জানো? ATAC বিসমুথ মানে বিসমাত। সো বিসমাথের নামের শেষে আইএনই লাগাই দিছে। দিস ইজ হাউ দ্য নেম বিকেম বিসমাথিন। বিসমাথাইন বলা যাবে না, বিসমাথিন, বুঝেছো? এখন এইখানে একটু গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা হচ্ছে, শোনো খেয়াল করো, এটার নামে তুমি কি বলতেছিলা? ফসফিন বলতেছো না? ফিন ফয়রসিন। আবার এটাতে বলতেছো কিন্তু আরসাইন, তার মানে আইন বলতেছো। ইন এখানে আইন, একই বানানোর কারণে আমাদের দেশে এই কাজটা করে আর কি। ইউরোপ আমেরিকা এগুলো নিয়ে কোনো ফারাক করে না, যার মন চায় আরসিন বলে, যার মন চায় আরসাইন বলে, নো প্রবলেম। ফসফিন বলে, ফসফাইন বলে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে যে কাজটা করা লাগবে, ফসফিন লেখা লাগবে আর এখানে আরসাইন লেখা লাগবে। আবার এখানে কি লেখা লাগবে বলেন তো? আইন লেখা লাগবে, মানে স্টিবাইন। আচ্ছা, এখানে আবার কি করা লাগবে? বিসমাথিন লেখা লাগবে। মানে এই হচ্ছে বাংলাদেশে থাকার সমস্যা, এক জায়গায় ইন আর এক জায়গায় আইন, মানে কোনো কনসিস্টেন্সি নাই, বুঝছো? সো কেন যে বই লেখকদের উপরে সেতি, এগুলো তো তোমরা বোঝো না। তোমরা বুঝবা, যেদিন বুঝবা ততদিন অনেক বড় হয়ে যাবা, তোমাদের আর জ্ঞানে ধরবে না যে আমার বাচ্চা কাচ্চা, আমার ছোট ভাইদের উপরে, ছোট বোনদের উপরে কি অত্যাচার স্টিম রোলারটা চলতেছে। চলেন, এখন ঘটনা হইতেছে, হ্যাঁ, গ্রুপ 15 নামটা ফসফিন অনুসারে কেন দেওয়া হয়েছে? অ্যামোনিয়া হিসেবে ধরে তো দেওয়া হয়েছে। আচ্ছা আসতেছি, ওখানে যাচ্ছি, একটু পরে দাঁড়াও। ঘটনা হচ্ছে, এটার নাম কি তাহলে ফসফিন বলবা নাকি ফসফাইন বলবা? কোনটা বলবো বলো? ফসফিন। বাংলাদেশে থাকলে এটা বলা লাগবে আর কি। আরসিন বলবা নাকি আরসাইন বলবা? আরসাইন বলবা। স্টিবিন বলবা নাকি স্টিবাইন বলবা? স্টিবাইন। বিসমাথিন বলবা নাকি বিসমাথাইন বলবা? বিসমাথিন। সো বাংলাদেশ হচ্ছে এটা, কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওখানে, কখনো এখানে, বুঝছো? এই কারণে আমাদের গ্যাঞ্জাম লাগে। এবার আসো, আমাদের জিহান মাহির একটা প্রশ্ন করছে যে সবার নাম তো সুন্দর লাগলো, ভালোই লাগলো, ব্যতিক্রম হলো কেন? এইখানে গ্যাঞ্জামটা লাগাইলি কেন? ঠিক না? এখন ওইখানেও গ্যাঞ্জাম লাগাই নাই, কিন্তু তোমাদেরকে আমরা বলতেছি যেভাবে, তাতে মনে হচ্ছে গ্যাঞ্জামটা লাগছে। মজার ব্যাপার হচ্ছে, নাইট্রোজেনের আর একটা বিশেষ নাম ছিল, ফাউন্ডেশনে আমরা শিখছিলাম, বলেন তো কি? অ্যাজো মানে কি? ডেড লাইক, মৃত। সো ঘটনা হচ্ছে, অ্যাজো নামটা থেকে যদি আমরা এই অ্যামোনিয়ার নাম নিয়ে আসি, তাইলে কি নাম হইতো বলো তো? এই যে তুমি ধরতে পারতেছো ক্রিয়েটিভলি, নিজে থেকে বুঝতে পারতেছো, যদিও এখান থেকে রিলেট করতাম তাহলে এই নামটা হইতো। এইটাই আমার সার্থকতা, এইটাই আমার সফলতা, আর কিছু দরকার নেই। সো আসলে এই অ্যামোনিয়ার নাম হচ্ছে অ্যাজাইন বলা হয়, তবে আবার বিভিন্ন কারণে বিজ্ঞানীরা এটা অ্যাভয়েডও করে। অ্যামোনিয়া নামে বেশি প্রচলিত। কেন অ্যাজাইন নামে নামটা যে অ্যাভয়েড করে অ্যামোনিয়ার জন্য, সেটা তোমরা একটু উইকিপিডিয়া ঘাটলেই টের পাবা। যে অর্গানিকের কিছু যৌগ আছে, শোনো, অর্গানিকের কিছু যৌগ আছে যেখানে অ্যাজাইন নামটা আমাদের ব্যবহার করাটা খুবই জরুরি। এই কারণে এই ক্ষেত্রে আর অ্যামোনিয়া নামটাকে চেঞ্জ করে না, এটা যেহেতু প্রচলিত এটাই রাখে। আর অ্যাজাইন এখানে বললে অর্গানিক ওখানে প্যাচ লাগতো, এই কারণে ওইখানে ইউজ করে, এখানে আর অ্যাজাইনটা বলে না। কেউ বোঝে না ভাইয়া? অ্যাজোট মূলক একটা বলছিলেন না, ওইটার জন্য? অ্যাজোট মূলকের জন্য না, না, অ্যাজোট তো কোনো মূলক না, অ্যাজাইড একটা মূলক আছে, ওইটা না। মানে অর্গানিকের আর একটা বিশেষ জিনিসের নাম আমাদের অ্যাজাইন বলা লাগে, এই কারণে এটাকে অ্যাজাইন বলে ডাকে না, কিন্তু এটার নাম অ্যাজাইন দেওয়া যায়। মানে অ্যামোনিয়াকে অ্যাজাইন বলে ডাকা যায়, কিন্তু অর্গানিকে আমাদের কাজে লাগে অ্যাজাইন, এই কারণে আমরা এখানে ইউজ করি না। মানে ধর, তোদের মধ্যে মারুফকে আমি গরু বলে ডাকি, কিন্তু কুরবানিদের আগ দিয়ে যায়, আমি আর মারুফকে গরু বলে ডাকি না। কেউ বোঝা না? জি ভাইয়া, সমস্যা মানে বেতাল সমস্যা। আমি বললাম মাহিরকে যে গরুটারে গোসল করায় লইয়া হুজুর আসবে, কুরবানি করতে হবে না। ও মারুফের গলায় দড়ি বান্ধি কয় সাল গরু। কি বিপদ! আমি তো পরে মামলা খাই বসবো রে, আমি তো এটা বুঝাই নাই। সো ঘটনা হচ্ছে, কিছু জায়গায় আমাদের ছাড় দিয়ে কথা বলতে হয়। আমি জানি মারুফ গরু, কিন্তু ওকে এখন গরু বলে ডাকলে বিপদ আছে। সো ঘটনাটা ঠিক এরকম আর কি। আচ্ছা, এটা গেল। তারপরে চলো, এটা কি দেখছি আমরা এগুলা। এইবার চলো পুরান কথা দেখো তো, পুরা পরিচিত লাগে কিনা এই জিনিসগুলা, দেখছি না আমরা? একটু দেখো, অক্সাইডের প্রকারভেদ, এগুলো সবই তোমাদেরকে আগে দেখায় রাখছি আমি ফাউন্ডেশনে। যদি কেউ ফাউন্ডেশনে না থেকে থাকো, পুরা নতুন জয়েন করে থাকো, মন খারাপ করবা না যে ইতারা তো অনেক আগাই গেছে, আমরা তো গরিব মানুষ পিছিয়ে আসি।
মন খারাপের কিছু নাই, ফাউন্ডেশনের ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে একেবারে ফ্রি, ফুল ফ্রি। জাস্ট ফাউন্ডেশনের না পাইলে খুঁজে গ্রুপে বললে আজকে ক্লাসের পরে দিবে পোলাপেন। দয়া করে 10টা ভিডিও দেখে ফেলো। 10টা ভিডিও দেখতে তোমার 3-4 দিন টাইমও লাগবে না। সো দেখে ফেললে যেটা হবে, এই অধ্যায়ে যে আমি কি ভিত্তি তোমাকে আগেই গড়ায় রাখছি, তুমি একেবারে হাড়ে হাড়ে টের পাবা যে কত এবারটা কার মাইক চালাই দিছে। সো এটা একটু পড়ে ফেলো, ঠিক আছে? সো এখন আমাকে একটু বলেন, এই যে অক্সাইডের প্রকারভেদগুলো, সাব, সাধারণ, পার, সুপার, এইগুলো আমরা কিসের উপরে ভিত্তি করে অক্সাইডের ক্লাসিফিকেশনটা লিখছিলাম বলেন তো? কার কার মনে আছে দেখি? অক্সিজেনের জারণ সংখ্যা। ধন্যবাদ পুরোপুরি কথাটা বলার জন্য। অনেকেই বলে জারণ সংখ্যার ভিত্তিতে। আরে ভাই, কার জারণ সংখ্যা? এটা বেসিক্যালি অক্সিজেনের জারণ সংখ্যার ভিত্তিতে। যেমন আমি একটু মনে করে দেই বা নতুনদের জন্য একটু বলে দেই, ধরো H2O এটা কেমন অক্সাইড? সাধারণ, পার না সুপার? কি মনে হয়? সাধারণ। এখন যদি আমি H2O2 লিখি, এটা হয়ে যাবে পার অক্সাইড। সবাই জানো কেন হয়েছে? কারণটা হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু এখানেও +1 এখানেও +1। সো হাইড্রোজেনের জারণ সংখ্যার উপরে ভিত্তি করে আমরা সাধারণ, পার, সুপার নাম দেই না, দেই বেসিক্যালি অক্সিজেনের জারণ সংখ্যার উপরে ভিত্তি করে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের কথাটা বলা উচিত, অক্সিজেনের জারণ সংখ্যার উপরে ভিত্তি করে অক্সাইডের এই ক্লাসিফিকেশনগুলো করা হয়। আচ্ছা, কারোর মনে আছে কিনা অক্সিজেনের জারণ সংখ্যার উপরে ভিত্তি করে ছাড়াও আরও একটা বিশেষ কারণে এই ভাগগুলো করা হয়? বলো তো কি সেটা মনে আছে? অক্সিজেনের রিলেটিভ রেশিও, মানে আপেক্ষিক অনুপাতের উপরে। যে অনুপাতে সাধারণ যোজনী অনুযায়ী অক্সিজেন থাকার কথা, সেই অনুপাতে যদি থাকে তাকে কোন অক্সাইড বলে? বলো। সাধারণ অক্সাইড। যদি বেশি বেশি অক্সিজেন থাকে তাহলে কি বলে? পার অক্সাইড। তার চেয়ে যদি আরো বেশি পরিমাণে অক্সিজেন থাকে তখন আমরা কি বলি বলেন তো? সুপার অক্সাইড। এখন বলো, সাধারণ যে রেশিওতে অক্সিজেন থাকার কথা তার চেয়ে যদি কম অক্সিজেন থাকে তখন কি বলে? সাব অক্সাইড। সো এটা বেসিক্যালি অক্সিজেনের রেশিও, অথবা বলা যায় অক্সিজেনের জারণ সংখ্যার উপরে ভিত্তি করে। এইবার বলো, এই 4টা টাইপ কিসের উপরে ভিত্তি করেছিল? বলো। এটা হচ্ছে অ্যাসিড বেস ধর্মের উপরে ভিত্তি করে। কে অম্লধর্মী কে ক্ষারধর্মী তার উপরে ভিত্তি করে। সো এটাও সহজ জিনিস। এখন বলেন, মিশ্র অক্সাইড, সেস্কিউ অক্সাইড এগুলো কিসের উপরে ভিত্তি করেছিল? মিশ্র যৌগ। মিশ্র যৌগ না তো, মিশ্র অক্সাইড একটা ব্যাপার ছিল, মনে পড়ে? মিশ্র অক্সাইডের একটা এক্সাম্পল বলেন, কার কথা বলছিলাম? Fe3O4। সাবাস। ওটা কোন কোন অক্সাইডের মিশ্রণে যেন তৈরি হয়েছিল? Fe2O3। প্রথমে বলবো FeO, হ্যাঁ, ফেরাস অক্সাইড আর হচ্ছে ফেরিক অক্সাইড। FeO আর হচ্ছে Fe2O3, এই দুটার মিশ্রণে আমাদের তৈরি হয়েছিল কি? Fe3O4। এইটাকে আমরা বলতেছিলাম ফেরোসোফেরিক অক্সাইড, তাই না? এটা একটা মিশ্র অক্সাইড। সো মিশ্র অক্সাইড মানেই এইটা, যে একই মৌলের একাধিক অক্সাইডের মিশ্রণে যে অক্সাইড তৈরি হয় তাকে আমরা বলি মিশ্র অক্সাইড। সো ওইটা আসলে স্পেশাল একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, ওটাকে ওইভাবে আলাদা করে বলা যায় না। সেস্কিউ অক্সাইড কি জিনিস মনে আছে আপনাদের? সেস্কিউ অক্সাইড যে অক্সাইডে বলো A2O3 এইভাবে অক্সাইড গঠিত হয়। যেমন ধরো উদাহরণ কি হইতে পারে? Al2O3, তারপরে N2O3, তারপরে P2O3। এই টাইপের অক্সাইডগুলোকে আমরা বলবো হচ্ছে সেস্কিউ অক্সাইড। সেস্কিউ শব্দের অর্থ জানো কি ছিল? দেড়, 1.5। সো এই হালকা পাতলা একটু দেখাইলাম, এগুলোর খুব বেশি ডিটেইলিং এখানে দরকার নেই, তোমাদেরকে ফাউন্ডেশনে দেখানো হয়েছে, চাইলে দেখানো যাবে, বাট তোমরা প্লিজ একটু ফাউন্ডেশনের ক্লাসগুলো দেখে নাও, যারা নতুন আসো বিশেষ করে তাদের জন্য বলতেছি আর কি। ওকে, চলেন এই জিনিসগুলো দেখেন তো বোঝেন কিনা আপনারা, নতুন কিনা কথাগুলো। অম্লধর্মী অক্সাইড কাকে বলে? জিতা ফানির সাথে বিক্রিয়া করি অ্যাসিড বানাবে। ক্ষারধর্মী অক্সাইড কাকে বলে? জিতা ফানির সাথে বিক্রিয়া করি ক্ষার বানাবে। উভধর্মী অক্সাইড কি? পানির সাথে বিক্রিয়া করলে অ্যাসিড ক্ষার যে কোনোটাই তৈরি করতে পারে। এখন বলো, একটা উভধর্মী অক্সাইডকে পানির মধ্যে দিলে কখন অ্যাসিড তৈরি করে বলেন তো? কি বুঝি নাই? পাত্রে আগে থেকে কি আছে তার উপরে ডিপেন্ড করে। যদি পাত্রের মধ্যে আগে থেকে আমার ক্ষার থাকে তাহলে পানির সাথে বিক্রিয়া করে ও আসলে কিসে পরিণত হয় বলেন তো? অ্যাসিডে পরিণত হয়। মানে যা থাকবে ও আসলে উল্টা ক্যারেক্টারে অবতীর্ণ হয়, এই আর কি। আর নিরপেক্ষ অক্সাইড কি? পানির সাথে বিক্রিয়া করে কিছুই তৈরি করে না, অ্যাসিডও তৈরি করে না, ক্ষারও তৈরি করে না, ইনফ্যাক্ট পানির সাথে তার ওইভাবে কোনো বিক্রিয়াই হয় না। গেল পরিচিত জিনিস। এবার বলো, ধাতব আর অধাতব অক্সাইডের রকম ফের। ধাতব অক্সাইডগুলো জানি কেমন হয়? অম্লীয় না ক্ষারীয় কি জানো বলছিলাম আগে? বলো।
ক্ষারীয়। ক্ষারীয় প্রকৃতির হয়, তাহলে এটা হচ্ছে ক্ষারধর্মী অথবা আরেকটা ধর্মীয় তো হইতে পারে, বলেন তো কি? নিরোধর্মী অথবা উভধর্মীয় হইতে পারে। ওকে, উভধর্মীর ইংরেজি কি মনে আছে? এমফোটেরিক। অ্যামফোটেরিক। হ্যাঁ, ভুলে যাওয়া চলবে না। আচ্ছা, এবার বলো অধাতব অক্সাইড যদি হয় তাহলে কি কি ধর্মী হবে? অনিখাও। অনিখাও, অম্লধর্মী অথবা অম্লধর্মী আর অথবা নিরপেক্ষ। এটা মনে রাখার সিস্টেম মনে আছে তো নাকি? জি ভাইয়া, আপনার অনি বান্ধবী। খাও। হ্যাঁ, অনি ভাত খায় না, ওকে আমরা বলবো অনি তুমি খাও। অ নি, অ আর নি একসাথে, আর ক্ষীয় আকার রস্যু একসাথে। সো যে অম্লধর্মী তার মধ্যে আমরা নিরপেক্ষ পাবো, আর যে ক্ষারধর্মী তার সাথে উভধর্মী পাবো। আর একটা জিনিস মনে রাখার কথা বলি, অতে অধাতু, অতে কি বলেন তো? অম্লধর্মী। অধাতব অক্সাইড অম্লধর্মী হয়। আচ্ছা, এবার এর মধ্যে কি আর কিছু মিসিং আছে নাকি সব ঠিক আছে? ইজ দেয়ার এনিথিং মিসিং? বলো। অপধাতু। ভাইয়া অপদার্থ। অপধাতুটা মিসিং। হ্যাঁ অপধাতু। তাহলে বলো, নিজেরা ভেবে বলো অপধাতুর অক্সাইড কেমন হবে? মূলত অম্লধর্মী। অ্যাসিডিক। সবাই ভুলে গেছো? অম্লীয় হওয়ার কথা। মূলত অম্লধর্মী হয়। আমি লিখছিলাম মূলত, মানে এরা মেইনলি অ্যাসিডিক বিহেভিয়ারই আমাদেরকে এক্সিবিট করে আর কি। সো এটাও মনে রাখা সহজ, অতে অপধাতু, অতে অম্লধর্মী। বুঝেছেন? মনে থাকবে, মনে রাখতে হবে। এরপরে এই জিনিসগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড, আমাদের একটু মনে রাখা লাগবে। সো এই স্লাইডটাও তোমাদেরকে ফাউন্ডেশনে দেখায় রাখছিলাম, কিন্তু আজকে এর আর একটু গভীরে যেতে হবে আমাদের। একটু দেখে মনে রাখার চেষ্টা করেন কোন কোন ধাতুর অক্সাইডগুলো উভধর্মী হয়। এবং খেয়াল করো, ম্যাঙ্গানিজের অক্সাইড কিন্তু আরও কয়েকটা আছে, গতকালকেই দেখাইছি না? 5টা অক্সাইড আছে, 5টাই কিন্তু উভধর্মী না। তার মধ্যে এইটা বেসিক্যালি উভধর্মী চরিত্র বেশি শো করে। সো তারপরে ধরো আর্সেনিকের, বলেন তো এই আর্সেনিকের এই অক্সাইডটার নাম কি হবে? AS2O3, এটার নাম কি হতে পারে বলো? আর্সেনিক সেসকু অক্সাইড। সেসকু অক্সাইড, আর্সেনিক সেসকু অক্সাইড। চালাকি করছো, তার মানে তুমি আর্সেনিক সেসকুই বলে মেরে দিছো, কথা সত্য, ঠিক আছে। এটার নাম আমি দুটো অপশন দিয়ে দিব, একটা নাম হচ্ছে আর্সেনাস অক্সাইড, অথবা এটার নাম হচ্ছে আর্সেনিক অক্সাইড। কি মনে হয় এটার নাম কি, আর্সেনাস নাকি আর্সেনিক? আর্সেনিক অক্সাইড। আর্সেনিক। আর্সেনাস। আস অক্সাইড। আচ্ছা, আমাকে একটু বল আসের পক্ষে কে কে, একটু বল আসের পক্ষে কে কে, একটু দেখি। আর্সেনিক ভাইয়া আমি। আসের হ্যাঁ, পক্ষে আর্সেনিক হবে, আর্সেনিক। ভাই নিকের পক্ষে। আর্সেনিক। আর্সের পক্ষে। নিকের আচ্ছা। পক্ষে। আর্সেনিক এসি। নিকের পক্ষে। আকিবুল ইসলাম দিহান হ্যান্ড রেজ করছে, বলো। হ্যান্ড রেজ করার দরকার নেই, খালি নাম বলো। আচ্ছা ওকে, আমি একটু বুঝাই। দেখো, আর্সেনিক কোন গ্রুপের মৌল বলো? কত কত এ? 5 এ না? 15 নম্বর। 15 নাম্বার বলো বা 5 এ বলো, একই কথা। 5 এ মানে কি লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? 5টা না? আচ্ছা। ওদের যোজনী তাহলে কত হবে? 3 আর 5 হবে না? হ্যাঁ 3 আর 5। এইখানে কত যোজনী ইউজ করছে? 3। তাহলে এটা কি হবে? বুঝেছো? সরি ভাইয়া। ভাই এটা শিখা আস দেখো হবে। আজ বলছি। হ্যাঁ, আজ জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, আজ জয়যুক্ত হয়েছে। এইবার বলেন তো দেখি এইটার নাম কি হবে, পারেন কিনা? SNO, শোনো। স্ট্যানাস অক্সাইড বলবো নাকি স্ট্যানিক অক্সাইড বলবো বলো? স্ট্যানাস। কারণ বুঝে বলো। স্ট্যানামের সর্বোচ্চ যোজনী 4 আর সর্বনিম্ন মানে 3। 2। 2 আর 4 হচ্ছে তার যোজনী। 2 আর 4 কিন্তু যোজনী, মনে পড়ছে তো আপনাদের? কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিন, লেড, ওই গ্রুপের মৌল। সো এদের যোজনী হচ্ছে বেসিক্যালি 2 আর 4। এখন ঘটনা হচ্ছে, আমাকে একটু বলেন এইখানে টিন কত জারণ সংখ্যা ব্যবহার করছে? +2 না? তার মানে এটা কি হবে বলেন? এটা কি হবে? স্টেনাস অক্সাইড। স্ট্যানাস অক্সাইড। এখন ঘটনা হইতেছে, তোমরা মনে হয় টের পাচ্ছ হালকা হালকা করে, এই যে অপরিচিত অক্সাইড, সেইগুলোরও না নাম মুখস্থ না করে একটু পর্যায় সারণের ধারণা থাকলেই বলে দেওয়া যায়। বুঝেছ? পর্যায় সারণী শেখো বাবা, না শিখলে বড় বিপদ। ট্রাস্ট মি, এই অধ্যায়ের আজকেই শেষ ক্লাস, যেদিন আমি বারবার করে বলতেছি পর্যায় সারণী শেখো। আগামী ক্লাস থেকে আমার আর বলারও টাইম থাকবে না। সো ইফ ইউ ডোন্ট লার্ন ইট বাই টুনাইট, মহা বড় বিপদে পড়ে যাবা। এই মিলগুলো, ছন্দগুলো ধরতে পারবা না, সব মুখস্থ করা লাগবে, জীবন অন্ধকার, ঠিক আছে? আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে এই অক্সাইডগুলোর মধ্যে আমরা একটু ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এই স্ক্রিনশটটা একটু খেয়াল করো। গতকালকে নেডে পাইলাম, মানুষ করার টাইম পাই নাই, দৌড়ে নিয়ে চলে এসি। বলো, এটা একটু লক্ষ্য করে দেখো তো কি আছে এখানে।
আগে বল এটা পর্যায় সারণীর কোন অংশটা? প্রতিনিধিত্বকারী অংশ। প্রতিনিধিত্বকারী। এটা কি বোঝাছো? এটা আসলেই প্রতিনিধিত্বকারী অংশ। সো প্রতিনিধিত্বকারী অংশের মধ্যে তারা দেখাইছে এই যে গ্রিন মার্ক করা যে অংশটা, গ্রিন মার্ক করা এটা, এই অংশটুকু হচ্ছে ক্ষারীয়। এই যে বলে দিছে বেসিক, লেখা দেখা যাচ্ছে নাকি অস্পষ্ট? দেখা যায়। না দেখা যাচ্ছে। এইগুলা হচ্ছে অ্যাসিডিক, বুঝলাম। এরা তো অধাতু, তো অধাতু তো অ্যাসিডিক হবে, বুঝলাম। এই যে মাঝখানের যে সান দুটো আছে দেখতে পাইতেছো, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, টিন, লেড, বিসমাথ, অ্যান্টিমনি, আর্সেনিক, জার্মেনিয়াম, এই কয়টা মৌলের যে অক্সাইড, এদের কথা বলছে তারা। এখানে লেখা দেখতে পাচ্ছ, এটা কি লেখা? এটা কি? উভধর্মী। অ্যাম্ফোটেরিক। উভধর্মী লেখা। উভধর্মী। এখন তোমরা পর্যায় সারণীর প্রতিনিধিত্বকারী অংশটা দেখে কিছু কি ফিল করতে পারতেছো আসলে ঘটনাটা কি হচ্ছে, কেন হচ্ছে এরকম? তার আগে একটু বলি তোমাদেরকে, গতদিন একটা কাবাব হাড্ডি আছে। হ্যাঁ, কেটা অক্সিজেন? অক্সিজেন তো আসলে অ্যাসিডিকও না বেসিকও না, মানে ওটারে আসলে কিছু বলা যায় না। অ্যাসিড বানাইতে গেলে অক্সিজেনকে লাগে, ক্ষার বানাইতে গেলে অক্সিজেনকে লাগে। সো অক্সিজেনকে মানে কাবাব মে হাড্ডি, ভালো কথা বলছে আর কি। এখন তোমাদের গতদিন আমি যে ম্যাঙ্গানিজের অক্সাইডগুলো লিখে দেখাইছিলাম, সেইখানে শুরু করছিলাম হচ্ছে MnO দিয়ে, আর লাস্টে ছিল হচ্ছে Mn2O7, মনে পড়ে আপনাদের? জি ভাইয়া। ওইখানে একটু ভেবে দেখো তো, MnO কোন টাইপের অক্সাইড ছিল, অ্যাসিডিক নাকি বেসিক? এখানে জারণ সংখ্যা ছিল কত? +2। ভাইয়া বেসিক থেকে অ্যাসিডিক। এখানে ছিল +7। এইটা ছিল হচ্ছে বেসিক, ক্ষারীয়। এইটা ছিল বেসিক, আর ওই পাশে ছিল হচ্ছে অ্যাসিডিক। এখন কথা হচ্ছে, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আসলে না অ্যাসিড চরিত্রটা বাড়ে। আর মাঝামাঝি জারণ সংখ্যার যে অক্সাইডগুলো ছিল তারা কি টাইপের ছিল মনে আছে? অ্যাম্ফোটেরিক। সো এইটা দেখে তোরা কেউ ধরতে পারিস নাই। ইংলিশ ভার্সনের একটা মেয়ে, ওই যে আমাদের মাস্টারমাইন্ড উইনারের মধ্যে আছে নাজিফা, ও ধরতে পারছিল যে আচ্ছা ভাইয়া তাইলে আমার মনে হয় কোনো একটা অক্সাইড অ্যাসিডিক হবে না বেসিক হবে, এটা না আসলে ধাতুর অক্সাইড নাকি অধাতুর অক্সাইড, যেটা আপনি শিখান বা যেটা আমাদের বইতে লেখা থাকে, ব্যাপারটা মনে হয় এইটা দিয়ে নির্ধারিত হয় না। এবং আসলেই তাই, ধাতুর অক্সাইড নাকি অধাতুর অক্সাইড, ইট ম্যাটার্স লেস। অ্যাকচুয়ালি হোয়াট ম্যাটার্স ইজ জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। এবং তোমাদের এখন আমি এই জিনিসটা আরও একটু গভীরে নিয়ে দেখাইতে চাই। জারণ সংখ্যার সাথে আরও একটা বিশেষ জিনিসের সম্পর্ক আছে, তোমরা নিজেরা আবিষ্কার করো, নিজেরা আবিষ্কার করো। জারণ সংখ্যার সাথে সাথে আরও একটা মজার ব্যাপার আছে, সেটা কি বলেন তো? আরও একটা বিশেষ কনসার্নের জন্য আমরা বলতে পারি সে অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে নাকি উভধর্মী হবে, সেই আইডিয়াটা কি বলতো? জারণ সংখ্যা কম হলে বেসিক, উচ্চমানের। হ্যাঁ, জারণ সংখ্যা কম হলে তো বেসিক হওয়ার কথা, কিন্তু একটু খেয়াল কর, বেরিলিয়ামের জারণ সংখ্যা কত? +2 না? +2 হওয়ার পরেও কেন তার মধ্যে উভধর্মী চরিত্র চলে আসছে? কারণটা হচ্ছে কি জানো? কি জানি বলতে পারছিল, আবার একটু বলতো। আকার। একটু ভাবেন, ধাতুর অক্সাইড মূলত কোন ধর্মী হওয়ার কথা ভাবো তো? ধাতুগুলা বাম দিকে থাকে না, ক্ষার ধর্মী হওয়ার কথা। কিন্তু তাদের মধ্যে যখন ক্ষার ধর্মের সাথে অম্ল ধর্মটা চলে আসে, ওই সময় তাকে আমরা বলি কি উভধর্মী অক্সাইড। এখন কথা হচ্ছে অম্ল ধর্ম আসেটা কেন, বা অম্লের মতো হয় কেন? অম্ল মূলত কারা তৈরি করে? অধাতুরা না? অধাতুদের আকার কেমন হয় বলেন তো? ছোট ওরে কেক শেষায় উঠলো। জি, যত ছোট তত অম্ল ধর্ম ঢুকতে থাকে, কিন্তু বাই নেচার ও তো ইলেকট্রন ছাড়ার লোক, তার মানে ওর মধ্যে ক্ষার ধর্ম আছে, আবার সাইজ ছোটর কারণে ওর মধ্যে অম্ল ধর্ম ঢুকছে। এইটারে আমরা বলি হচ্ছে এরা বোঝা না রে কিছুই, দূর। ব্যাপারটা বড়ই মজাদার। তোমাদের দেখা একটু দেখো মনোযোগ দিয়ে। ধরো বেরিলিয়ামের কথাই যদি চিন্তা করো, এটার আকার যে কত ছোট এটা কি তোমরা বোঝো? ডেঞ্জারাসলি ছোট একটা পরমাণু। বিশেষ করে যখন সে অক্সাইড ফর্ম করে তখন সে কিসে পরিণত হয় বলেন তো? Be2+। এই বেরিলিয়াম 2+ এর আকার কি ভয়াবহ রকমের ছোট, তোমরা কল্পনা করতে পারো? ওর মধ্যে দুইটা প্রোটন, একটা মাত্র শেল আছে। দুইটা প্রোটন না চারটা প্রোটন, কোনটা বলেন তো? চারটা প্রোটন। তোমাদের এখন আমি একটা কঠিন কাজ দিব, একটু কম্পেয়ার করো তো, আমাকে একটু তুলনা দিয়ে বুঝাও, উপমা দিয়ে বুঝাও। ধরো তুমি তোমার ছোট ভাইকে বুঝাচ্ছ
যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কত ছোট, তা তুমি একটা উদাহরণ দাও না যে একটা পিঁপড়ার চেয়ে ছোট। কেন পিঁপড়ার উদাহরণটা দিছো? কারণ ও পিঁপড়া চেনে, বুঝছিস? এখন কথা হচ্ছে তোরা আমাকে একটু বুঝাতো বেরিলিয়াম 2+ যে কত ছোট, কোন একটা কিছুর সাথে কম্পেয়ার করে কথা বলতে দেখি আমি চিনি কিনা। হিলিয়াম কণা, হিলিয়াম, আলফা কণা, আলফা কণা, আলফা আলফা, প্রোটন, আলফার চেয়ে তো বড়। প্রোটনের চেয়ে হাইড্রোজেন। ছোট হবে কেমনে? কি গরু। আচ্ছা, সবচেয়ে ছোট সাইজের পরমাণুটা কি বলেন তো? দুনিয়ার যত মৌল আছে। হিলিয়াম, হিলিয়াম, হিলিয়াম। আচ্ছা, হিলিয়ামের কি থাকে দেখেন তো? একটা শক্তি স্তর, 2টা ইলেকট্রন, তাই না? আর ভিতরে আপনারা এখনো টের পান নাই, ভিতরে কি থাকে বলেন? কি ভাইয়া পাইছি তো ভাইয়া, 2টা প্রোটন। দুইটা প্রোটন। এইবার দেখতো এই জিনিসটার মতোই চেহারা, কার চেহারা বলেন তো? বেরিলিয়াম বেরিলিয়াম 2+ এর। এটা হচ্ছে হিলিয়াম। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পরমাণুর চেয়েও এইটা ছোট। এটা কি তোরা টের পাচ্ছিস না এখনো? আরে গরু রে, এইটা কারণ এ তো 4p, নিউক্লিয়াসে তো 4টা প্রোটন। এই রে গরু ছাগল নিয়ে বসি তো বিপদে পড়ছি রে, ভাই প্রোটন ইলেকট্রন আকর্ষণ আরো বেশি, ভয়াবহ রকমের বেশি। সো এই জিনিসটার সাইজ এক্সট্রিমলি ছোট। সো যদিও ওর জারণ সংখ্যা অল্প, মাত্র +2, তারপরেও ওর আকার যেহেতু ছোট, ও বাধ্য হয়েছে উভধর্ম শো করতে। বোঝা না? চলি যাই, বুঝতে পারছি। আজকে বাসের টিকিট কাটি চলে যাবো, আর পড়াবো না, খুব বিরক্ত। বোঝা না? এখন মজার ব্যাপারটা হচ্ছে এইটা। সো এটা আমি আগে কখনো কোনো ক্লাসে এইভাবে এক্সপ্লেন করি নাই, আমি নিজে হয়তো বা এইভাবে ভাবি নাই। সত্যি কথা বলতে এই জন্যই নিয়মিত শেখার আছে, শেখার চর্চা করা উচিত। এই গত পরশুদিন রাতেই যখন তোদের ক্লাসে স্লাইড বানানোর জন্য একটু ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখলাম যে মামা ব্যাপারটা তো মজার, আকারের সাথে একটা মানে এটা ওই ওই ওয়েবসাইটে আমি দেখি নাই যে আকারের কথা বলছে, ওরা জাস্ট এই ছবিটা দিছে। এইখান থেকে আমার নিজের মাথা ফায়ার করছে যে জারণ সংখ্যা সাথে আর একটা জিনিসের কম্বিনেশনে ফাইনাল রেজাল্টটা হয় যে কখন কখন আসলে উভধর্মী হবে। সো এনিওয়ে, আপনারা আশা করি মনে রাখবেন এবং আরও ভাববেন। চলেন, এই যে এইটা দেখানোর জন্য এতক্ষণ কাঁদতেছিলাম, এইখানে দেখো তো কোন দুইটা উভধর্মী বলছিলাম? মূলত এই দুইটা। আচ্ছা, তারপর আরও একটা জনের উদাহরণ আছে, ভ্যানাডিয়ামের অক্সাইড। ওই পাশেরটা বেসিক, এই পাশেরটা হচ্ছে অ্যাসিডিক। এবং এইখানে দেখো তো ভ্যানাডিয়ামের জারণ সংখ্যা কত? +2। এখানে কত বলো? প্লাস কত? 3। এখানে কত? +4। এখানে +5। এখন এইখানে আবার উভধর্মী পাওয়া যায় এই সান্দুটাকে। এই সান্দুটা হইতেছে উভধর্মী, অ্যামফোটেরিক। তোমরা কি একটা মজার ব্যাপার লক্ষ্য করছো? এইখানে এইটা অ্যামফোটেরিক, আর অ্যামফোটেরিক মানে বুঝছো তো উভধর্মী। এইখানে কোনটা অ্যামফোটেরিক? এই দুইটা অ্যামফোটেরিক। এখন তোরা একটু ভেবে দেখ, কোন একটা কানেকশন মনে হয় আছে এখানে, আরো একটা। ভাইয়া দুইটা হচ্ছে ক্ষারধর্মী হচ্ছে প্রথম দিকে। দুইটা শেষের আগেরটা কিংবা আগের দুইটা অ্যামফোটেরিক হচ্ছে। আরো ভাবো, আরো ভাবো, আমি আবারও দেখাই। ভাইয়া প্রথম দিকে দুইটা হচ্ছে ক্ষারধর্মী হচ্ছে, আর শেষেরটা হচ্ছে অম্লধর্মী হচ্ছে। পছন্দ হচ্ছে না? আরো ভাবো, আরো ভাবো, আরো ভাবো। জারণ মান +4, অক্সিজেন 3 আর 2, জারণ মানের আগেরগুলো অ্যামফোটেরিক হচ্ছে। আর ওখানে 2 মাঝামাঝি কোন একটা মাঝামাঝিতে আছে নাকি মাঝামাঝিতে ডানে গেলে তারপরে হচ্ছে? 4 এর কাছাকাছি, মাঝামাঝি ডানে। 4 এর কাছাকাছি, ডানে শিফট হইলে, যথেষ্ট পরিমাণে ডানে শিফট হইলে তারপরে তার মধ্যে উভধর্ম আসতেছে। তারপরে গেলে পুরাপুরি অ্যাসিডিক হয়ে যাচ্ছে, ওই সময় সে ক্ষার ভুলে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেছেন, আকার যথেষ্ট ছোট না হইলে, এরা বোঝে না আমার কথা, দূরও অ্যাসিডিক হবে না, অ্যাসিডিক চরিত্রটাই আসবে না ঠিক মতো। ও তো বাই নেচার বেসিক, ওর মধ্যে অ্যাসিডিক চরিত্র আসার জন্য সাইজ যথেষ্ট ছোট হওয়া লাগে, তারপরে অ্যাসিডিক চরিত্র আসে। সো এই সময় তাহলে অ্যামফোটেরিক নেচার পাবো, তারপরে আরও ডানে চেপে গেলে তারপরে ভাই আর ক্ষারীয় চরিত্র নাই, পুরোপুরি অ্যাসিডিক। আচ্ছা, আপনাদের একটু দেখি মনে আছে কতখানি যারা ফাউন্ডেশনের ক্লাস করছো, Mn2O7 যে আসলে অ্যাসিডিক নাকি? আরিফ ভাই আন্দাজে কথা বলতেছে, একটু প্রমাণ করো তো Mn2O7 অ্যাসিডিক, কে পারবা? ভাইয়া পানির সাথে বিক্রিয়া দিয়ে দেন। পানির সাথে রিঅ্যাকশন দিব। শাবাশ। তাহলে Mn2O7 এটার সাথে পানির বিক্রিয়া কি তৈরি হয়? তাড়াতাড়ি বলেন। সব ভুলে গেছি। ম্যাঙ্গানিক অ্যাসিড। হ্যাঁ, হয় নাই। এই অ্যাসিডের নাম কি? ম্যাঙ্গানিক অ্যাসিড। এটা পারম্যাঙ্গানিক অ্যাসিড। সো পারম্যাঙ্গানিক অ্যাসিড থেকে আমাদের কি আসছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মনে পড়ে? KMnO4। সো ডেফিনেটলি এই অ্যাসিডটা যেহেতু এই অক্সাইডটাকে পানির মধ্যে দিলে যেহেতু এই অ্যাসিডটা তৈরি হয়, সো ডেফিনেটলি এটা অ্যাসিডিক ছিল। প্রমাণিত, আরিফ ভাই মিছা কথা বলে নাই। ওকে, সো আশা করি তোমরা বুঝাছো এই ইস্যুগুলা। তারপরে চলো,
এটা তো দেখাইছি। এটা কি? এই তাড়াতাড়ি বল, এগুলো বাচ্চা জিনিস, আগেও দেখছস। ক্ষারধর্মী অক্সাইডকে পানির মধ্যে দিলে কি হবে ভাই? ক্ষার হবে। অম্লধর্মী অক্সাইডকে পানির মধ্যে দিলে কি হবে বলেন? অ্যাসিড। অ্যাসিড হবে। অ্যাসিড আর কি। এটারে পানির মধ্যে দিলে কি হবে বল? উভয়। অ্যাসিড কার দুইটাই হইতে পারে। দুইটাই হইতে পারে, উভয়ই তৈরি হবে বলা যাবে না। দুইটাই তৈরি হইতে পারে, ডিপেন্ড করে কিসের উপরে? অলরেডি ওইখানে আগে থেকে কি আছে তার উপরে, বুঝছো? আচ্ছা, এটা গেল। তারপরে কি নিরপেক্ষ অক্সাইডকে পানির মধ্যে দিলে কি হবে বলো? বিক্রিয়া হবে না। এখানে আমরা বলবো কিছু হবে না, কিছু হবে না, জেনজি ল্যাঙ্গুয়েজ। ওকে, এইবার পড়া নিব, ফাউন্ডেশনের পড়া নিব। দেখি কার কার মনে আছে। সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া দিলে কি হয় বলেন? সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডকে পানির সাথে দিলে কি হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তোরা চেঁচাইস না, সবাই ক, আস্তে ক, আমার কান ফাটি যাবে। কার্বন ডাই অক্সাইড পানির সাথে দিলে কি হবে? কার্বনিক অ্যাসিড। H2CO3। যদি কেউ থেকে থাকো যে বলতে পারতেছো না, বন্ধুদের সাথে কণ্ঠ মেলাও, তাইলে তোমারও মুখস্থ হয়ে যাবে। যদি চুপ করে থাকো তাহলে শিখতে পারবা না কিন্তু। সালফার ট্রাইঅক্সাইডকে পানির সাথে দিলে কি হবে? সালফিউরাস অ্যাসিড। এবার হাগু করি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা কি বলেন? H3AlO3 তো কারোর সাথে বিক্রিয়া করবে না, ওটা ভোটকা অ্যাসিড, ওইখান থেকে পানি বের করতে হবে, মনে আছে? HAlO2 মনে পড়ছে? এ পড়ে নাই রে। জি ভাইয়া। P2O3 কে পানির সাথে দিলে কি হবে বলেন? H3PO3। আচ্ছা, তোমাদের একটু মনে করে দেই আমি। আমার অ্যাসিড কুকিং এর যে ক্লাসগুলো ছিল, ফাউন্ডেশন ক্লাসের মধ্যে দেখবা অ্যাসিড কুকিং এর ক্লাস আছে, যারা দেখো নাই তোমাদেরকেও মনে করাই দিচ্ছে, অনেকের হয়তো মনে নাই। জারণ সংখ্যা দেখে দেখে আমরা বুঝতে পারি কিন্তু যে অ্যাসিড কোনটা হবে। কার্বনের জারণ সংখ্যা এখানে +4 ছিল, সো এমন একটা অ্যাসিড হবে যেখানে জারণ সংখ্যা ম্যাচ করতে হবে। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা +6 ছিল, এখানেও দেখো সালফারের +6, এখানে সালফারের +4 ছিল, এখানে সালফারের জারণ সংখ্যা +4 হবে। সো ফসফরাসের ওইটাতে তোমরা যে ঘাবড়ায় গেছো, ঘাবড়ানোর কিছু নাই। এখানে জারণ সংখ্যা +3 আছে, তাড়াতাড়ি এমন একটা অ্যাসিড বলো যেখানে জারণ সংখ্যা ফসফরাসের +3। তাহলে বলেন P2O5 এর সাথে পানির বিক্রিয়া কি হবে? ভাইয়া দুইটা না, এটা না। কি দুইটা কি? না না ভাইয়া, ওই P2O4 এর ক্ষেত্রে দুইটা উৎপন্ন হবে। কোথায়? P2O3 নাকি P2O4? O4। আমি তো ওটা লিখি নাই, আমার ভুল হইছে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। Cl2O এটার সাথে পানি বিক্রিয়া কি হবে বলো? HClO। Cl2O3 এর সাথে পানি বিক্রিয়া বলেন O2। জারণ সংখ্যা ম্যাচ করো, এখানে +3 এখানে +3 হওয়া লাগবে। আচ্ছা, তারপরে বলেন Cl2O5 এর সাথে পানি O3। এটার নাম কি তাড়াতাড়ি বল? HClO3 এর নাম কি? পারক্লোরিক কখন হইতো? HClO4 হইলে পারক্লোরিক হইতো, এটা শুধু ক্লোরিক অ্যাসিড। HNO3 HNO2 plus HNO3 HNO4 এ কেডা কি কয়? দুইটাই তৈরি হবে এখানে। আচ্ছা, B2O3 এর সাথে পানির বিক্রিয়া কে পারবেন নাম দেখবো আমি। HBO2 বোরিক অ্যাসিড। মারিয়া, শাবাশ। আচ্ছা মারিয়া, তোর মাস্টারমাইন্ড এক্সামের ভাইভাতে কি হয়েছিল? এত বাজে দিছস কেন? ভাইয়া আমার ওই দিন অনেক অসুস্থ ছিলাম, উল্টাপাল্টা হয়ে গেছে সব। একবারে মাথা ফেসায় এটা মারি দিলে যে তোর অসুস্থতা ঠিক হয়ে যাবে, মানে এইটা কোনো কথা? ওয়ান্স ইন এ লাইফ টাইম সুযোগ, এইগুলোর সময় অসুস্থ ছিলাম, বাহানা বানানোর কোনো খুঁজে পায় না। HBO2 এই একটা সেমরি আর একটা আছে নসিন, এই দুইজনের পরীক্ষা দেখেছে আমার এত খারাপ লাগছে। কি বেতাল অবস্থা, যাদের কাছে আশা করি অনেক বেশি তারা মনে হয় ঘুমায়। হ্যাঁ, যাই হোক, বলো HBO2 কেমনে হয়েছে আপনাদের মনে পড়ে? আমি একটু মনে করায় দেই।
প্রথমত এটা ছিল পানির বিক্রিয়া দিলে বি প্লাস 3 OH হোল 3 হবে। পরে এটাকে ভেঙে চুরে সাজায় লিখলে কি আসবে H3 BO3। যেসব অ্যাসিডে এখন পানি বের করতে হবে। 3টা বা তার চেয়ে বেশি হাইড্রোজেন থাকে তাদেরকে আমরা কি যেন বলছিলাম? অর্থো অ্যাসিড। অর্থো অ্যাসিড তো সরাসরি বিক্রিয়া করে না, তখন কি করতে হয়? এখনো এখনো করে পানি বের করে দেখতে হয় কখন বিক্রিয়া করে। H2O বের করে দিব। এখনো পানি বের করলে কি থাকে? HBO2 BO2। আর কোনো কেন পানি বাইর করি নাই? কারণ বাইর করলে বিপদ হয়ে যাইতো, ওটার হাইড্রোজেনই থাকতো না, অ্যাসিডই হইতো না। সো বেসিক্যালি দ্যাটস ওয়াই আমরা HBO2 সংকেতটাকে এখানে লিখছি। বুঝছেন সবাই? ওকে, ভাইয়া প্রশ্নটা মধ্যে এই যে H2O টা বাদ দিলাম, আবার বল, বুঝি নাই। যে ভাই ওই যে বি এবং OH আউট 2, তো ওইখান থেকে আমরা পরে যেটা পাইলাম, তো সেখান থেকে আবার H2O কেন বাদ দিলাম? আচ্ছা, ওইটা হচ্ছে তুমি তাহলে ফাউন্ডেশনে ছিলে না, আবার বলে দিচ্ছি শোনো। এইটা রিঅ্যারেঞ্জ করা তো বুঝছো, সিম্পলি আমি গুছায় লিখছি, অ্যাসিডের মতো করে এটা লিখছি। বুঝছি। আচ্ছা এবার দেখো যেসব, আচ্ছা তুই যত অ্যাসিড চিনস মনে করে দেখ তো কোন কোন অ্যাসিডে 3টা বা 3টার বেশি হাইড্রোজেন আছে? 3টার বেশি কোথাও পাবি না। ওই যে H3PO4 সবচেয়ে ভোটকা অ্যাসিড যেটা চিনো, ওর চেয়ে হাইড্রোজেন বেশিওয়ালা অ্যাসিড নাই। হাইড্রোজেন নর্মালি একটা বা দুইটা থাকে আর কি। সো যারা এরকম বেশি হাইড্রোজেনওয়ালা অ্যাসিড হয় ওইখান থেকে না পানি বের করে দিতে হয়, কারণ অত বেশি পানিযুক্ত অ্যাসিড আসলে বাস্তবে এক্সিস্ট করে না। সো যখন এরকম বেশি হাইড্রোজেন দেখবো তখন আমরা পানি বের করে দিব। পানি বের করার নিয়ম হচ্ছে এখনো করে বের করে দেখতে হয় কখন আমার পারফেক্ট সাইজে আসে। পারফেক্ট সাইজ মানে কি? অ্যাসিড হইতে গেলে যেহেতু হাইড্রোজেন লাগবে, সো বেশি হাইড্রোজেন ফালাই দেওয়া যাবে না, জাস্ট এখনো বের করে দেখো। তাহলে কি H3 থেকে হয়ে গেল H, B এর জায়গায় B থাকলো, O3 এর জায়গায় হয়ে গেল O2। এর চেয়ে বেশি ফালাইলে ওটার অ্যাসিডই থাকবে না, এই জন্য আমরা জাস্ট এখনো পানি বাদ দিছি। বুঝছিস কি? ভাই আমি যদি পানি জি ভাইয়া। বের করে না দিয়ে পারিক অ্যাসিড বলে ওটাকে, তাহলে কি কোনো সমস্যা হবে? আবার বলো, পানি বের করে না দিয়ে যদি হলো পানি বের করে না দিয়ে যদি এটাকে পারিক অ্যাসিড বলি, পারিক তো উচ্চতর। পার ইক বলার শর্ত হচ্ছে জারণ সংখ্যা বেশি থাকা লাগবে। এখন দেখ ওইটা না সাইজে দেখতে বোটকা শটকা, ওর জারণ সংখ্যা কিন্তু বেশি না, চেক করে দেখতে পারিস। ভাইয়া এখানেও জারণ সংখ্যা তো কমাই দিবে। এখানেও +3 এখানেও +3 একই আছে। কেউ গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারবেন? দেখি আপনাদের নতুন একটা ম্যাথ শিখাই। কি বললো? কে জানি গান মাইক্রোফোন মনে গাইতেছে। সমস্যা। আচ্ছা একটু খেয়াল কর, তোদের একটা মজার ম্যাথ শিখাই। সালফিউরিক অ্যাসিড, এখানে সালফারের জারণ সংখ্যা তাড়াতাড়ি বের করেন। প্লাস 3 প্লাস্টিক আপনাদের একটা টেকনোলজি শিখাইছিলাম, H2SO3 এর জারণ সংখ্যা তাহলে হিসাব ছাড়া বলে দেওয়া যায়, বলেন তো কেমনে? +4 ভাই সিস্টেমটা কি ছিল? টেকনোলজিটা মনে আছে? একটা অক্সিজেন অক্সিজেন কমতে কমতে হচ্ছে অক্সিজেন কমে গেছে। 2 কমে যায়। অক্সিজেন মানে 2 কমছে মানে -2 কম, এর জন্য এটা 2 বেড়ে যাবে। 3 × 6 2 4 একটা না ওই হিসাবে যাওয়া যাবে না, অ্যালজেব্রিক হিসাবে যাব না, যাব অন্য একটা সোরা বুদ্ধিতে। সোরা বুদ্ধিটা হচ্ছে কি, অক্সিজেন একটা কমে যাওয়ার মানে -2 কমে গেছে, তার মানে প্লাসের দিকেও কি 2 ঘর কমতে হবে না, কারণ পুরো যৌগটা তো আমার 0 হওয়া লাগবে। সো বেসিক্যালি এই জন্য 6 থেকে 2 শেষ, বাড়ি যাও। ব্যালেন্স রাখতে হবে। এই একই টেকনোলজি তুমি বেলা জায়গায় কাজে লাগাইতে পারবা। আরও একটা উদাহরণ দেখাই, খেয়াল কর। ধর আমি লিখলাম হচ্ছে H3PO4, তাহলে সিমিলার অ্যাসিড কি কি আছে? H3PO3, আরেকটা কি H3PO2। এবার বলেন ওই একটাতে জারণ সংখ্যা বের করো, শুধু কত আছে? +5 না? তাহলে এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে +3, এখানে কত আছে? +1। কেন বুঝছেন তো? অক্সিজেন একটা করে কমছে, মাইনাসের সাইডে 2 ঘর করে কমছে, তাহলে প্লাসের সাইডেও 2 ঘর করে কমাইতে হবে। শেষ। এখন একটা মজার আইডিয়া তোদেরকে শিখাই, দেখ এটা আগে কখনো বলি নাই, তোরা বুঝছস কিনা কখনো আমি জানি না। ধরো তুমি জানো যে H3BO3 যে অ্যাসিডটা, H3BO3 এই অ্যাসিডটা থেকে পানি বের করছে। এই অ্যাসিড থেকে পানি বের করে আমাদের বানাইছে কি বলেন তো? HBO2। তো যদি তুমি এইটুকু জানো, তুমি নিশ্চিতভাবে বলতে পারবা এইখানে জারণ সংখ্যা যা ছিল এইখানে কত ছিল? প্লাস কত? 6 থেকে 3 বাদ দিলে 3। এইখানেও জারণ সংখ্যা +3 আছে, কোনো হিসাব ছাড়া বলতে পারবা। গাণিতিক যুক্তিটা কি বলেন? সমতুল করে দুইটা হাইড্রোজেনের সমতুল করে অক্সিজেনের জন্য -2 কমে গেছে, হাইড্রোজেনের জন্য +2 কমে গেছে। দুইটাই মুক্ত যৌগ তাই। লাস্ট কে বললি? মুক্ত যৌগ বুঝি নাই। মানে দুইটাই তো মুক্ত যৌগ। আচ্ছা ও ওর নিজের ভাষায় বলতেছে, বুঝছি,
ভাষাটা পছন্দ হয় নাই, কিন্তু ওর কনসেপ্ট শতভাগ ক্লিয়ার। তোমরা কেমন হয় বোঝো না ও কি বলছে। মুক্তজোড় ইলেকট্রন, না না মুক্ত চৌম্বক দুইটাই, এটা বলছি। ও বুঝাইছে যে যৌগটা বের হয়ে গেছে রে গাধা, সেই যৌগ কি কোনো চার্জ নিয়ে বের হয়ে গেছে নাকি চার্জবিহীন অবস্থায় গেছে বলেন? চার্জবিহীন অবস্থায়। এইটুকু জিনিসের তো কোনো চার্জ নাই, তার মানে তোরা কি এখনো বুঝছ না এই ব্যাপারটা যে কোনো পরিবর্তন আসবে না। আদান প্রদান হয় নাই, তাহলে তো চার্জের তো কোনো আদান প্রদান হয় না, চার্জের যে রেশিও সব একই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এরা বুঝে না। যেমন দেখ আমি আরেকভাবে বলি, আরেকজন কি জানি বলতে গেছিল, অক্সিজেন বের হওয়ার মানে কি, একটা অক্সিজেন বের হওয়ার মানে কি, -2 কমে গেছে, সাথে যে দুইটা হাইড্রোজেন গেল তারা তো +2, তার মানে আলটিমেটলি 0 জিনিস বের হইছে। তাহলে বুঝে না এখনো, তাহলে পরিবর্তন তো হবে না আসলে। দ্যাট ইজ দ্য স্টোরি। ওকে, সো এটা এমনি একটা মজার ম্যাথ ছিল। চলেন এইবার কোথায় আসি আমরা। এই ঘরের কথা মনে পড়ে, দেখাইছিলাম। জি ভাইয়া, এই ঘরটা আরো একবার পূরণ করা লাগবে, চলেন করি। সেটা হচ্ছে আমাদের দ্রুত যাইতে হবে এবার। কার কার মনে আছে দেখবো, বলেন। সোডিয়াম কি ধাতু না অধাতু? ধাতু। প্রচন্ড সক্রিয় ধাতু। প্রিয় ধাতু। প্রচন্ড সক্রিয় ধাতু। প্রসাধা। ম্যাগনেসিয়ামকে কি বলবো? সক্রিয় ধাতু। সধা। অ্যালুমিনিয়ামকে কি বলবো? ধাতু। সিলিকন কি? অপধাতু। অধা না অপধা? অপধা। অপধা। ফসফরাস কি? অধাতু। অধাতু। এখন একটা প্রশ্ন আছে, এটা কেমন অধাতু? সক্রিয় অধাতু নাকি কোনো রকমের মরা অধাতু? কারণটা হচ্ছে ওদিকে ছিল প্রচন্ড সক্রিয় ধাতু, ধীরে ধীরে ধাতব ধর্ম কমে যে অপধাতু হয়েছে, তারপরে এবার অধাতুর মধ্যে কেবল ঢুকছে। সো দিস ইজ নট সাপোজ টু বি সো মাচ স্ট্রং অধাতু, মানে ও কেবল অধাতু হিসাবে পদার্পণ করছে। তাহলে সালফার কি হবে বলেন? সক্রিয় অধাতু। সক্রিয় অধাতু। ক্লোরিন কি হবে বলেন? প্রচন্ড সক্রিয় অধাতু। ওরে বাবা, অধাতু। এটা বলছিলাম তো অনেকবার ভাইয়া, আপনি শোনেন না। আমি এই কথাটা যে শিখাইছি মানতেছস না তো। যত কেমিস্ট্রি পড়বি তত দেখবি ক্লোরিনকে ভয় করুন, হ্যালোজেনকে সম্মান করে দূরে থাকুন, ইতার কাছে গেলে বিপদ আছে। উরি বাবা অধাতু। হ্যাঁ বুঝি নাই। আমার কথা কি শোনা যায় না? ও তুই আর একটু ভাত খা, হরলিক্স খা, আমি তোর কথা শুনি নাই। উরি বাবা অধাতু বলছি, কয়েকবার বলছি, আপনি শোনেন নাই। আচ্ছা, সো এখন ঘটনা হইতেছে আর্গন কি, এ তো অধাতু বাট এ মরা, এর কথা বলে লাভ নাই। জারক বিজারকের ক্যারেক্টারে আসি, বলেন এটা কি? সোডিয়াম কি? প্রচন্ড সক্রিয় বিজারক। প্রচন্ড সক্রিয় বিজারক। আচ্ছা, আর বেশি কিছু লিখবো না, ওই মাথায় চলে যাব। বলেন ইনি কি? উরি বাবা জারক। উরি বাবা জারক। অধাতুরা জারক হয় আমরা জানি। আচ্ছা, যোজনী বলেন তাড়াতাড়ি। সোডিয়ামের যোজনী কত? 1 0 1 বলা যাবে না, জাস্ট 1। ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4। ফসফরাস তাহলে লজিক্যালি কত হওয়ার কথা? 5। কিন্তু ইনি তো আবার আপা। আপা মানে বুঝছেন তো, অধাতু। সো আপাদের আবার কি হয়, মুড সুইং করে জানো না? চলো বেড়াতে যাই, চলো না থাক, ইচ্ছা করছে না। ন্যানো সেকেন্ডের মধ্যে মতি মতলব বদলাই গেল রে বাবা, কি তামাশা। সালফারের কথা বলো, লজিক্যালি কত হওয়ার কথা? 6। কিন্তু অধাতু, তার মানে কি 4 2। ক্লোরিনের কত হওয়ার কথা? 7 5 3 মনে পড়ে? পড়ে। অক্সাইড সমূহ বলো। যোজনীর নিম্ন ক্রমে বলা লাগবে, মানে প্রথমে বড়টা বলবা তারপরে ছোটটা। চলেন দেখেন একটা জিনিস খেয়াল করে, ধাতুদের ক্ষেত্রে ধাতু পর্যন্ত কোনো পরিবর্তনশীল জারণ অবস্থা নাই বা যোজনী নাই, ফিক্সড বেড়া মানুষ ক্যারেক্টার। আপাদের মধ্যে যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বুঝছো? কিন্তু আপা ক্যারেক্টার, এই যে তোমাদের একটা আপা আছে না, পাশের দেশে চলে গেছে, হাসু আপা। হাসু আপা তোদের নানি। ভাইয়া হ্যাঁ অর্ডারে বলে আসবে।
বর্ডারে আসবে, কি করবে আমরা জানি না, ওগুলো না বলি। হ্যাঁ বল, কি ভাইয়া বলে চুপ করে গেছিস কেন? ভাই জারণ সংখ্যার মতো ভাই এখানে 4 3 2 1 তো ঠিকই আছে, আবার ওই দিক দিয়ে উল্টা দিক দিয়ে ভাইয়া 7 5 এইভাবে করে মনে যাচ্ছে ভাইয়া, মানে জারণ সংখ্যার মতো ভাই জারণ সংখ্যা যেমন অধাতুদের ক্ষেত্রে 4 3 2 1 করে যায়, ওটাও তো আছে। এছাড়াও 7 5 এভাবে মনে যাচ্ছে এখান দিয়ে। হ্যাঁ, জারণ সংখ্যা একই রকমের লাভ দিবে। ওই যে তুমি ফাউন্ডেশন ক্লাস মনে হয় করো নাই, করছো কি? ওই সময় জারণ সংখ্যা নিয়ে আমরা আলাদা কথা বলছিলাম। ভাইয়া ও নতুন। ও আচ্ছা আচ্ছা, ওকে। বন্ধুগণ, তোমাদের এই পুরান যারা আসিস তারা একটু প্লিজ গ্রুপে কেউ ওই ফাউন্ডেশন ক্লাসের যে প্লেলিস্টটা আছে ওটা অবশ্যই দিয়ে দিস। বাংলা ভার্সনটা দিস, ইংলিশ ভার্সন আবার দিস না আর কি। আর ওইখানে দেখার পরে যদি কারো সমস্যা হয় জাস্ট টেল মি, নো প্রবলেম। নতুনদেরকে নিয়ে আমি লাগলে আলাদা একদিন বসলেই টের পাবো আর কি, ঠিক আছে? বাট শর্ত হচ্ছে আগে নিজেদের দেখা লাগবে, ওইটা তোমার জীবনে একটা অনবদ্য অবদান রাখবে, ট্রাস্ট মি। ওকে, কেটা গ্রুপে নাই? আমি বললে কেমনে বুঝি? আচ্ছা, অনেকেই আছো টাকা দিয়ে বসিয়ে আছো, গ্রুপে অ্যাড করা হয় নাই, টেনশন নাই। একটু মাইকটা বন্ধ কর বাবা। আজকে রাতে নক করেও ক্লাসের পরে ইনশাল্লাহ অ্যাড করে দেওয়া হবে আর কি, মানে আমাদের প্রচণ্ড চাপে ভত্তা হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে একটা খুশির খবর এখনই দেই, যদি এটা ফর্মালি জানানোর কথা, বাট বলে দেই আর কি। যে কারণে এইবার আমাদের পেমেন্ট নিতে ঝামেলা হইল না, কয়েকটা নাম্বার দেওয়া লাগছে। এখন থেকে তোমরা আমাদের কোর্সের পেমেন্ট আগে কি করতা, সেন্ড মানি নাকি পেমেন্ট? কারণ ওইটা আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট ছিল, কিন্তু ফ্রম নাও অন তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেমেন্ট। কারণ ওইটা হচ্ছে এই সাফায়াতের মাইক অন করা, কারণ ওইটা হচ্ছে তোমার মনন একাডেমির নিজের নামে রেজিস্টার্ড ফোন নাম্বার এখন থেকে, রাইট নাও। সো কংগ্রাচুলেশনস টু ইউ। ইভেন এর সাথে আরও কিছু মজার ইনফরমেশন আছে আর কি, পাবা আস্তে আস্তে পাবা আর কি। সো এখন তোমরা যদি কেউ কোনো কোর্সে এনরোল করতে চাও তাহলে হচ্ছে পেমেন্ট পাঠাইতে হবে। সেন্ড মানি করলে দেখাবে যে এখানে সেন্ড মানি নিচ্ছে না আর কি, মার্চেন্ট অ্যাকাউন্ট। ওকে চলেন বলেন। আমি হয়তো বুঝাই বলতে পারিনি আসলে ভাই, আমি বলতে চাইছিলাম যেমন জারণ সংখ্যার সিরিয়ালটাও আছে, এছাড়াও দেখলাম 1 2 3 4 5 6 7 এভাবে কত মনে যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই যাচ্ছে, ওই সিরিয়ালও যাচ্ছে 1 2 3 4 5 6 7 বরাবর যাচ্ছে, আবার 1 2 3 4 3 2 1 এভাবেও যাচ্ছে। আবার বলো, 1 2 3 4 2 3 4 5 6 7 এভাবেও যাচ্ছে, 1 2 3 4 3 2 1ও যাচ্ছে। ও হ্যাঁ রে বাবা, তা তো যাবেই। কারণটা হচ্ছে কি, এই পাশ থেকে এদিকে আসলে, এই পাশ থেকে যত এদিকে আসো তোমার লাস্টের সেলে ইলেকট্রন তো ভরে যাচ্ছে। সো রিসিভ যে কয়টা করে ওই সংখ্যাটা তো 8 থেকে বিয়োগ হয়ে হয়ে আসতেছে না? জি ভাইয়া, ওই জন্যই কমের। হ্যাঁ বলো। অবজারভেশন অনেক সুন্দর ছিল ভাই, মানে 1 থেকে 7 পর্যন্ত এই যে যেমন এরা পজিটিভ দিকে যেমন +7 হবে, আবার নেগেটিভ দিকে কিন্তু -1 হবে। এখানে কি হবে, পজিটিভ দিকে +6 কিন্তু নেগেটিভ দিকে -2, মানে যোগফল আলটিমেটলি 8 হবে আর কি, বুঝছেন তো? জি ভাইয়া, মজা। চলো এখন ঘটনা হইতেছে, বেস 2 এর জন্য কি আলাদা গ্রুপ খোলা হয়েছে? হয়েছে আব্বু, তোরা অনেকে হয়তো বা টাকা দিছস কিন্তু এখনো ঢুকতে পারস না। আমরা একটু দৌড়ের উপরে ছিলাম এটা নিয়ে, এখন পারবি। যদি কাউকে অ্যাড করা না হয়ে থাকে জাস্ট আরেকবার নক করো। তবে ধরো তুমি পেমেন্ট পাঠানোর পরে আমাদের জিপি নাম্বারে জানাইছিলা, এখন তুমি যা নক করতেছো টেলিটকে, এই কাজটা করবা না। তুমি যদি ফর্ম লিঙ্ক নিছো না টাকা পাঠানোর পরে, ওইটা নিছো যে নাম্বারে, ওইখানে আরেকবার নক করবা যে ভাই তোরা আমার কথা ভুলে গেছিস, আমাকে একটু অ্যাড কর। ঠিক আছে, করে দিবে, সমস্যা নেই। আজকে না করুক, কালকে সকালের মধ্যে করে দিবে ইনশাল্লাহ আর কি। আসো তাড়াতাড়ি বলো, সোডিয়ামের অক্সাইড কি কি আছে বলেন? Na2O আর Na2O2 আর NaO2। হ্যাঁ, সবাইকে এখন ওই গ্রুপে অ্যাড করা হয় নাই বলে আজকেও কিন্তু আমরা বাংলা ফেজ 1 এর গ্রুপে লিঙ্ক দিছি, কারণ যে অনেকেই আছে টাকা দিয়ে বসে আছে বাট আমরা অ্যাড করতে পারি নাই। এই দুইটা কিন্তু স্পেশাল অক্সাইড, পার অক্সাইড আর সুপার অক্সাইড, এটা সবার থাকবে না। জাস্ট সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম, এদের ম্যাগনেসিয়ামের নাই, সোডিয়াম পটাশিয়াম নিচের দিকে গেলে থাকবে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের অক্সাইড কি হবে? MgO। অ্যালুমিনিয়ামের হবে কি? Al2O3। সিলিকনের কি হবে? SiO2। ফসফরাসের কি হবে বলেন? P2O5 P2O3। আমরা বড় থেকে ছোট লিখি ভালো হবে আর কি। সালফারের তাহলে কত কত হবে বলো? SO3 SO2। আর একটা কিন্তু SO আছে, বলছিলাম আপনাদেরকে।
কিন্তু প্রকৃতিতে বাইসে থাকে না বেশিক্ষণ, মরে যায়। এই কারণে এটাকে লেখা আবার কাইটা দিব যেটা নাই। আচ্ছা তারপরে বলেন। মরে যায় কেন? বেটা ওটা ইলেকট্রনিক স্ট্রাকচার দিয়ে দেখানো যাবে, এখন না আর কি, পরে। বাট আমরা মনে রাখো এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে 70% শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন যৌগের স্ট্যাবিলিটি নিয়ে কথা বলবো, যে এই যৌগ কেন আছে, ওই যৌগ কেন নাই, এইটা এক্সিস্ট করে, ওইটা কেন করে না, তখন আর কি এই আনসারগুলো পাবা। ঠিক আছে? এসো নিয়ে যদি আমি কথা বলি না, কার মাইক বাবা অফ কর, বর্ণা। সো যদিও এসো নিয়ে কথা হয় না, বইতে নাই তাই, বাট ভালো প্রশ্ন করছো, চাইলে ওই সময় জিজ্ঞেস করো বা নিজে ভাবলেই টের পাবো আর কি যে কেন হয় না। আচ্ছা ক্লোরিনের কি অবস্থা বলেন, অক্সাইডগুলো তাড়াতাড়ি। Cl2O, আর ওই তো মরা। তারপরে বলো অক্সাইড সমূহের সাথে পানির বিক্রিয়া, তাড়াতাড়ি বলো। শুধু সোডিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার তৈরি করছে। ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে পানি, হ্যাঁ Al অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখলাম। তারপরে আর AlOH3 অ্যালুমিনিক অ্যাসিড কিভাবে লিখবো? HAlO2। একটু আগে কে জানি জিজ্ঞেস করছিলা যে ভাই H3BO3 থেকে আপনি পানি বের করলেন কেন? দেখো ভাই এখানে আমি একই কাজই করছি, একটু লক্ষ্য করো। বিক্রিয়াটা দেওয়া হয়েছিল কি, Al2O3 এর সাথে কার বিক্রিয়া বলেন তো? পানি। সো ওইখানে আমরা কি করছিলাম, অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া দিয়ে কি হাইড্রোক্সাইড ফর্মে লিখছিলাম। এখানে একই কাজই করতেছে, তাহলে কি আসবে? AlOH কত হোল 3, অক্সাইড থেকে হয়ে গেছে হাইড্রোক্সাইড। তারপর এটাকে একটু গুছায় লিখলে কেমন দেখা যায় বলেন তো? বলেন H3AlO3। কে ছিল ওই মেয়েটা? কই হারাই গেছে, চলে গেছে মনে হয়। রাফিয়া। ও আচ্ছা রাফিয়া। তাহলে আমাকে একটু বলো, এখন তুমিই বলো, এই অ্যাসিড কি ভোটকা অ্যাসিড হয়ে গেছে না? হাইড্রোজেন 3টা দেখো, ও কি বিক্রিয়া করবে? করবে না। তাহলে ওখান থেকে কি বের করতে বলছি তোমাকে? H2O। কয় অণু বের করবা? কয় অণু বের করবা? এক অণু করে দেখো কেমন লাগে। তাহলে এক অণু জাস্ট পানি বের করে দেখি, বলেন, আপনিই বলেন গুনে গুনে কি থাকে। HAlO2। এই তো হয়ে গেছে, এইটাই বলছে তোমার বন্ধুরা, এইটাই বলছে, তুমি অজ্ঞান হয়ে গেছো, এইটাই বলছে যে এইটা এই অ্যাসিডই বিক্রিয়া করবে আলটিমেটলি। ঠিক আছে? ওকে ঠিক আছে, অজ্ঞান হওয়া যাবে না, নিয়মটা হচ্ছে অজ্ঞান হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। বলেন সিলিকন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া, তাহলে কি লিখবো আমরা? H2SiO3। মনে পড়ছে আপনাদের গান্ডুরা? হ্যাঁ, এইটাকে আমরা তাহলে পানির সাথে বিক্রিয়া দেই, দেখি একটু কি হইছে। বলেন সিলিকিক অ্যাসিড কিভাবে হইছে? SiO2 এটার সাথে পানির বিক্রিয়ায় কি হবে? সিলিকনের অক্সাইড থেকে সিলিকনের হাইড্রোক্সাইড হবে। সিলিকনের যোজনী কত ছিল? 4, তাহলে SiOH কত লিখবো? হোল 4। সাজায় লেখো, সাজায় লেখো, কি আসবে? H4SiO4। পরে বলো এখান থেকে পানি বের করো, কি হবে? কয় অণু পানি বের করবো বলো? এক অণু করে দেখো কি হয়। তাহলে কি হবে? H2 লিখবো, SiO3। দ্যাটস ইট, এটাই লিখছি আমরা, এই যে H2SiO3। বুঝছেন? একটু প্র্যাকটিস করে করে মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে। ফাউন্ডেশনে দেখাইছিলাম, নতুন বন্ধুদের উপলক্ষে তোমরা আরেকবার শিখে নিলা, এরপরও যদি না পারো পুরানরা একদম আশ্রয় মেরে ফেলাবো। আজকের ক্লাসটা পুরো রিক্যাপ হইলো। কি আজকের ক্লাসটা? মানে ফাউন্ডেশনের একটা রিভিশন। এক্স্যাক্টলি, ফাউন্ডেশনের জাস্ট দ্রুত গতির। আগে একদিন হয়তো ভাই একটা স্লাইড দেখাইছি পুরো ক্লাস জুড়ে, আর এখন তোকে পড়া নিচ্ছি, আর কিছু না, একটু রিমাইন্ড করাচ্ছি। আচ্ছা বলেন তাহলে P2O5 এর সাথে পানি বিক্রিয়া কি হবে? ফসফরিক অ্যাসিড। H3PO4 H3PO3। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়ায় H2SO4 H2SO3। Cl2O7 এর সাথে পানির বিক্রিয়া, তাড়াতাড়ি। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, হাইপোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, তারপরে ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা লাস্ট কথা, অম্লক্ষার ধর্ম। এই বস্তুটা কি? প্রচন্ড রকমের ক্ষার। তাহলে কি? প্রচন্ড ক্ষারধর্মী। ওই মাথায় চলে যাও, ওটা কি? উরি বাবা অম্ল। এটা ডেঞ্জারাস অ্যাসিড, HClO4 সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। আপনাদের বইতে যেগুলো আলোচনা করা আছে তার মধ্যে আর কি, উরি বাবা অম্ল। তাহলে মাঝখানের গুলো আর বুঝতেই পারতেছেন কি চেহারা হবে। যেমন ধরো এই বস্তুটাকে আমরা কি বলবো? ক্ষারের মতো চেহারাও আছে, অ্যাসিডের মতো চেহারাও আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? উভধর্মী বলিয়া ডাকিব। সহজ জিনিস, হয়ে গেল, শেষ।
তারপরে চলো আর কি আছে আজকে পড়ার মতো? ক্লোরিক অ্যাসিড কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়েও বেশি শক্তিশালী? কোনটা বুঝি নাই। পারক্লোরিক অ্যাসিডটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়েও বেশি শক্তিশালী? অবভিয়াসলি, কি বলে, পারক্লোরিক অ্যাসিড সম্ভবত আমার যতদূর মনে পড়ে সালফিউরিক অ্যাসিডের চেয়ে 100 টাইমস বা 1000 টাইমস বেশি স্ট্রঙ্গার। বিশ্বাস করতেছো না আব্বা? তোমরা তোমরা এরকম বেঈমান কেন? আমার কথা বিশ্বাস ভাই, এটা করতে যদি কি স্ট্রং হয়? তাহলে প্রিজার্ভ করে কিভাবে? বিশ্বাস না করলে হাতে নিয়ে দেখো। হ্যাঁ, এই রাইট, হাতে নিয়ে খেয়ে দেখবা। কথা বিশ্বাস করো না তাহলে কি হবে? ভাই, এটাকে প্রিজার্ভ করে কিভাবে? পারক্লোরিক অ্যাসিড ইজ এই যে এ কি এআই মুড তো আমি চাই নাই, নট ইন্টারেস্টেড। এআই জেনজির জিনিস, আমি ভাই নর্মাল। এটা কি কি জানি আসছে, ক্লোরিক অ্যাসিড কেন আসছোস? এই যে ইজ পারক্লোরিক অ্যাসিড স্ট্রঙ্গার দ্যান সালফিউরিক অ্যাসিড। এই যে দেখো, ইয়েস দেখা যাচ্ছে, পারক্লোরিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দ্যান সালফিউরিক অ্যাসিড। এটা একটু বেশি, ব্রাইটনেস বেশি। আমাদেরকে যেন একটু পশা দেখা যায়, এই জন্য আমরা একটু ব্রাইটনেস বাড়াই, কিন্তু তোদের যন্ত্রণায় এটা আর হয় না। আমাদের একটু সৌন্দর্য চর্চা হয় না। দেখো এবার দেখা যাচ্ছে। জি ভাইয়া। এখানে তোমরা জাস্ট গুগল করলেই ভাবা যে কত গুণ শক্তিশালী। আমার এখন মনে নাই, 100 বা 1000 কিছু একটা হবে, ভয়াবহ রকমের। মানে ফ্লুরো অ্যান্টিমিউনিক অ্যাসিড নাম শুনছো? জি ভাই, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি তীব্র আর কি। মানে পারক্লোরিক অ্যাসিড হচ্ছে তোমাদের বইতে যে অ্যাসিডগুলো আলোচনা করা আছে তাদের মধ্যে শক্তিশালী। এনিওয়ে, সো এবার আসেন সামারাইজ করেন আমাকে, কি বুঝলেন পর্যায় সারণীতে? লেফট সাইডে কারা বসে, ছেলেরা না মেয়েরা? ছেলেরা। তার মানে ধাতু থেকে ধীরে ধীরে আমাদের পরিণত হবে কিসে বলো তো? অধাতু। ভাইয়া তাই বলে যে আর ধাতু অধাতু হয়ে যাবে তা তো না। আমি তো তাই ভাবতেছি। একটা হাদিস আছে, শুনছস নাকি? ছেলে মেয়ে হয়ে যাবে কিভাবে? ম্যাঙ্গানিজ অক্সাইড গুলো। আচ্ছা যাই হোক, বাম থেকে ডানে যেতে থাকলে ধাতব চরিত্র কমে যাবে, অধাতব চরিত্র বেড়ে যাবে। আমি বুঝাই নাই, ধাতু অধাতুতে পরিণত হয়ে যাবে। এরপরে বলো, বামের দিকে কি ছিল, জারক না বিজারক? তাড়াতাড়ি। ধাতু মানে বিজারক, বিজারক ছিল, বিজারক থেকে চরিত্র পরিণত হয়ে গেছে জারকের দিকে। বলেন বামের দিকের মৌলগুলা কি তৈরি করে, অ্যাসিড না ক্ষার? তাদের তৈরি করার প্রবণতা হচ্ছে ক্ষার। তাহলে ক্ষার ধর্মী থেকে ধীরে ধীরে কনভার্ট হয়েছে অ্যাসিডিকের দিকে। আচ্ছা, তারপরে আর কি কি কনভার্সন দেখছেন আপনারা? বলেন বলেন। যোজনীর কথা বলেন। যোজনী বামের দিকে কি ছিল, কম না বেশি? বলো। কম। ডানে যে যোজনী কি হয়ে গেছে, বেশি। আচ্ছা, তারপরে বলো বামের দিকে কেমন যোজনী ছিল বলো তো? আরে বেটা, যোজনীর আবার ধনাত্মক কি বলদ? স্থির যোজনী ছিল। এ বেড়া মানুষ যে কটা আসোস, বেড়া মানুষের যোজনী কেমন হয়? একদম সুতার মতো সোজা। ইয়োর ক্যারেক্টার, ইয়োর পার্সোনালিটি শুড বি ফিক্সড, বুঝো, অ্যান্ড দ্যাট শুড মাস্ট বি পজিটিভ। আজকে ভালো লাগতেছে না, না আম্মু ওটা বলো না, একবারে চাপড়ায় দাঁত ফেলে দিব। মেলে ছেলে মেলে মেলে ওইখানে আমি কিছু লিখতে চাচ্ছি না, তোমরা কি বুঝে নিতে পারবা? আমি কিছু লিখলাম না। আচ্ছা, এখন এইটা হচ্ছে মেইন আইডিয়া আমাদের পর্যায় সারণী সম্পর্কে। লেফট টু রাইট যত যেতে থাকবে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা লাগবে, যে কোনটা চেঞ্জ হয়ে কোনটা কমতেছে কোনটা বাড়তেছে। চলেন, অক্সি অ্যাসিডের নিরুদন একটু মনে করায় দেই। তোমার পাশে কথা বলে, কার পাশে জানি আম্মু কথা বলতেছে। ওকে বলো ভাই মাইকটা সাফায়াত হোস্টেলে থাকে তো, বলো অক্সি অ্যাসিডের নিরুদন। একটা অক্সি অ্যাসিড লিখে দেখাই। অক্সি অ্যাসিড কাকে বলে? নতুন বন্ধুদের জন্য বলতেছি, যে অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে, যেমন এটার মধ্যে অক্সিজেন আছে, এটা একটা অক্সি অ্যাসিড। যদি অক্সিজেন না থাকতো, ধরো HCl, তাহলে এটাকে আমরা কি বলতাম? হাইড্রো অ্যাসিড। হ্যাঁ, তো অক্সি অ্যাসিডের নিরুদন, নিরুদন মানে কি পানি বের করে দেওয়া। এর ভিতরে যত পানি আছে সব নিংড়ে ধরে বের করে দিবা। আগে কিন্তু আমরা সব বের করি নাই, আগে পানি বের করছিলাম জাস্ট এখনো এখনো করে। এইবার কথা হচ্ছে নিরুদন। নিরুদন বলতে বোঝায় সব পানি বের করে দেওয়া। তো বলেন এটাকে নিরুদিত করলে কি থাকে?
কয় অণু পানি বের করা যাবে এখান থেকে? SO2 থাকে, এক নাম্বার ডাইঅক্সাইড থাকে। এক অণু পানি বের করা যাবে। এই যে H2O এক অণু বের করা যাবে, এর বেশি করা যাবে না। তাহলে বাকি থাকে কি? গুণে গুণে বসায় দাও, SO3 জাস্ট গুণে গুণে বসাই দিলে হয়ে গেছে। এখন বলেন এই SO3 এর নাম কি জানো বলছিলাম আগে? সারা জীবন কি জানছি একে? একে বলতাম সালফার ট্রাইঅক্সাইড। নতুন নাম কি এটার বলেন? অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটার নতুন নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, ACID, অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে বুঝছো তো? মানে কি বলো? অ্যানহাইড্রেটেড করে যেটা পাওয়া গেছে। পানি নাই, শুকায় ফেলাইছি, শুটকি মাছ বানায় ফেলাইছি, বুঝছো? হ্যাঁ, এটা বেসিক্যালি শুটকি। সো সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। সো এই বিক্রিয়াগুলো আপনাদের কি মনে পড়ে উভমুখী? তার মানে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলে ফিরে চলে যাবে ওদিকে, সালফিউরিক অ্যাসিড ফর্ম করবে, একটু আগেও দেখছি। আচ্ছা, তারপরে বলো আরেকটা অ্যাসিডের উদাহরণ দিয়ে মনে করাই দিয়ে শেষ করে দেই। নাইট্রিক অ্যাসিড। এইটাকে নিরুদিত করবা কিভাবে বলো? এখান থেকে কয় অণু পানি বের করা যাবে? ওইটার মধ্যে আরেকটা লাগবে। মানে এখান থেকে কি 2 অণু পানি বের করা যাবে নাকি কি বলতেছিস? বুঝি নাই। না, দুইটা অণু লাগবে নাইট্রিক অ্যাসিডে। এইখানে আসলে আধা অণু পানি আছে। কেন আধা অণু পানি আছে বলতেছি? কারণ হাইড্রোজেন মাত্র একটা। পানি বের হইতে গেলে কমপক্ষে হাইড্রোজেন লাগবে কটা? 2টা। তাহলে আমরা পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে এবার পানি বের হলে 1 অণু, বাকি থাকে কি? গুণে গুণে বলেন, নিজেরা গুণে গুণে বলেন। নাইট্রোজেন থেকে যাবে হচ্ছে 2টা, এই যে 2টা নাইট্রোজেন। আর অক্সিজেন ছিল 6টা, তার মধ্যে একটা চলে গেছে। তাহলে কি হবে? N2O5। আগে এটাকে কি নামে ডাকতা সারা জীবন? এটা দেখা পেন্টা অক্সাইড না, নামটা পেন্টক্সাইড। ইংরেজিতে লিখলে বানানটা এরকম হয়, বাংলা আলাদা করে লেখে পেন্টা অক্সাইড, বাট অ্যাকচুয়ালি ইংরেজি বানানটা এরকম। বলছিলাম না আগে ইংরেজি বানানে অভ্যস্ত হইতে। আচ্ছা, এখন ঘটনা হইতেছে, বলেন এটার নতুন নাম আজকে থেকে কি শিখলাম? নাইট্রোজেন পেন্টক্সাইড, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে কিছুই না, ওটাকে শুকানো হইলে যেটা হয়, শুকনা অবস্থা। ঠিক আছে? সো আমি আর দেখাচ্ছি না, এগুলো তোমাদের আগেও দেখানো হয়েছে। এই জিনিসগুলো লাগবে কিন্তু এই অধ্যায়ে। আর এই প্রত্যেকটা বিক্রিয়া রিভার্সিবল। N2O5 এর সাথে পানি বিক্রিয়া করলে নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। এই জিনিস আমরা একটু আগেও লিখে আসছি। কোথায় জানি লিখছিলাম? এই যে এখানে লিখছিলাম। কোথায়? এই যে এখানে দেখো, এই যে N2O5 এর সাথে পানির বিক্রিয়া কি তৈরি হয়েছিল? নাইট্রিক অ্যাসিড। সো বোথ ওয়ে তোমার পারা লাগবে। এইভাবে দিলে ওইভাবে লেখা লাগবে, ওইভাবে দিলে এইভাবে লেখা লাগবে, সব পারা লাগবে। আচ্ছা, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। এই জিনিসগুলোকে আমরা বলি পর্যায়বৃত্তিক ধর্ম। যে ধর্ম বা ক্যারেক্টারগুলো আমরা লেফট টু রাইট অথবা টপ টু বটম যাইতে গেলে ক্রমান্বয়ে পরিবর্তন হইতে দেখি। সো এর মধ্যে কোনটা কোনটা আলোচনা হয়ে গেছে বলেন তো? ধাতব অধাতব ধর্ম হয়ে গেল, জারক বিজারক হয়ে গেল, ক্ষার অম্ল হয়ে গেল, যোজনী জারণ সংখ্যা হয়েছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে একটা কথা বলি। এটা আসলে কোনো পর্যায়বৃত্তিক ধর্মের মধ্যে পড়ে না। আমাদের বইতে যদিও গান্ডুর মতো কিছু প্রশ্ন করে, বাট এটা আসলে পর্যায়বৃত্তিক ধর্ম না। পর্যায়বৃত্তিক ধর্ম আমরা সেটাকে বলি যেটা হচ্ছে নিয়তভাবে চেঞ্জ হয়। নিয়ত মানে বুঝো, একটা রেগুলারিটি মেনটেন করে চেঞ্জ হয়, একটা ছন্দ আছে। যদি কোনো কিছুতে তাধিং তাধিং নাচিং নাচিং করে, ওটাকে আসলে পর্যায়বৃত্তিক ধর্ম বলে না। গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা তোমরা যদি জাস্ট গুগল সার্চ দাও যে পিরিয়ডিক মেল্টিং পয়েন্ট প্রপার, মানে কি বলে, জাস্ট পিরিয়ডিক মেল্টিং পয়েন্ট চার্ট দিলেই পাই যাবি। দেখবি জিনিসটা না এরকম লাফ হাইতে থাকে, ধুড়ুম ধারাক্কা, মানে ঠিক নাই, কোনো গ্রামার নাই এটার। ভাইয়া একবার দেখাইছিলেন। হ্যাঁ, সো এই জন্য এটাকে আসলে পিরিয়ডিক প্রপার্টি বলে না, এটা সব ভাইয়ারাই বলে কম বেশি। আমি অনেকের ক্লাসেই দেখছি এটা বলে দেয়, কিন্তু আমাকে সার্গো কেন জানি পরিবর্তন হয় না। যাই হোক, প্রশ্ন করে, তোমরা জেনে রাখো আর কি, বাট এটা আসলে কোনো পিরিয়ডিক প্রপার্টি না। আয়নীকরণ শক্তি, এটার ইংরেজি নাম হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল, সংক্ষেপে আমরা বলি আইপি। হ্যাঁ, আর এটাকে ফিজিক্সের লোকজনরা বলে বেসিক্যালি আয়োনাইজেশন পটেনশিয়াল, কিন্তু কেমিস্ট্রির লোকজনরা বলে আয়োনাইজেশন এনার্জি। দুইটাই সেম কনসেপ্ট, একই জিনিস। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি। অ্যাফিনিটি নামটা আগে শুনছো তো না? অ্যাফিনিটি মানে কি? আসক্তি, আকর্ষণ। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন আপনাদের একটু কষ্ট করে আমাকে বলতে হবে যে এই আয়নীকরণ শক্তি যে আইডিয়াটা, এটা আমরা কাদের জন্য হিসাব করি জানো? ধাতুদের জন্য। এটা আসলে ধাতুদের জন্য হিসাব করি, অর্থাৎ দুইটা ধাতুর মধ্যে আমি কম্পেয়ার করার জন্য সবসময় আইপি এর মান নিয়ে কথা বলবো। তাহলে এখানে লিখে রাখলাম
ধাতুদের জন্য। তুমি চাইলে অধাতুর জন্য আইপি এর মান বের করতে পারো, তবে ওটা না মানে ভালো কোনো রেজাল্ট দেয় না। দুইটা অধাতুর মধ্যে কম্পেয়ার করার জন্য তুমি আসলে আইপি এর মান কখনো ব্যবহার করবা না। আইপি এর মান বের করতে পারো, বাট ওটা নিয়ে কথা বলে লাভ নাই। বলেন ইলেকট্রন আসক্তি কাদের জন্য বের করি আমরা? অধাতুদের জন্য। সো আপনাদের মনে আছে ভালোই, আরেকটু মনে রাখতে হবে, আগামী দিন থেকে এটা নিয়ে ক্যাচাল শুরু হবে। তারপরে বলো এই তড়িৎ ঋণাত্মকতা কাদের জন্য বের করি? এটাও হ্যাঁ, এটাও যে কারোর জন্য বের করা যায়, তবে মেইনলি অধাতুদের জন্য আমরা বের করি। তাহলে এখানে লিখে রাখি মূলত অধাতুদের জন্য, কারণ ঋণাত্মকতা, তাই না, ঋণাত্মক কারা হয়? অধাতুরা হয়। সেই জন্য মেইনলি আমরা অধাতুদের জন্য বের করব। সো চলো আজকে শুধু পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে 2 মিনিট কথা বলে ছেড়ে দিব। বলো পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা জানি কেমন? বাম থেকে ডানে ছোট, বাম থেকে ডানে গেলে ছোট হয়। কেন ছোট হয় বলেন? আচ্ছা, বাম থেকে ডানে গেলে কেন ছোট হয় কারণটা মনে আছে আপনাদের? ইলেকট্রন আসক্তি বাড়ে। ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ে, তবে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, প্রোটন সংখ্যা একটা করে বাড়ে। সো যার ফলে তাদের মধ্যে আকর্ষণ বেড়ে যায়, সো আকার ছোট হয়ে যায়। আচ্ছা, উপর থেকে নিচে গেলে কেন আকার বাড়ে? কে জানি ছোট্ট করে সুন্দর করে বললো একটা করে শেল যুক্ত হয়। আসল কথা হচ্ছে এটা, এক্সট্রা শেল যুক্ত হয়। জি ভাইয়া আমি। সো এটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, একটি বিখ্যাত কি বলো? পেঙ্গুইন। পেঙ্গুইন। এটা দেখতে তোমাদের আপার নাকের মতো লাগে, তাই না? আপার নাকটা একদম আপার নাক আরো বড়। হ্যাঁ, তুই আপার নাক তো ফিতা দিয়ে যায় মাপছস, ফাজিল কোথাকার। আপার নাক আরো বড়, ও জানে ভালো করে। আচ্ছা, এবার বলেন এই প্রশ্নের উত্তর দেন। মৌল বা আয়নগুলিকে তাদের ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও। বলেন এই প্রত্যেকটার কাছে কয়টা করে ইলেকট্রন? দেখেন তো, 10টা না? 10টা। তাহলে সবার আকার তো একই হবে। কেন বুঝছেন তো? সবার ইলেকট্রন বিন্যাস একই না? বুঝা না? না ভাইয়া, না, ভিতরে তো প্রোটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা যার প্রোটন বলেন এখানে সবচেয়ে বেশি প্রোটন কার? অ্যালুমিনিয়াম। ওর আকার কি হবে? সবচেয়ে ছোট। সবাই বুঝছেন কি? ইলেকট্রন তো বাইরে দিয়ে সমান পরিমাণে আছে, কিন্তু প্রোটন যার কাছে বেশি তার ক্ষেত্রে অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে, সাইজ সবচেয়ে ছোট হয়ে যাবে। সো এখানে সবচেয়ে ছোট সাইজ কার? অ্যালুমিনিয়াম। 3+। তার চেয়ে একটু বড় হবে কার আকার? ম্যাগনেসিয়াম 2+। তারপরে সোডিয়াম প্লাস। আপনারা কি একটা সিকোয়েন্স খেয়াল করতেছেন এখানে? জি ভাইয়া। অন্যভাবে বলা যায়, অন্য চার্জ অবজার্ভ করলে আরো ভালো হয়। 3+, 2+, 1+। তারপর এটা চোখ বন্ধ করে বলে দাও কি হবে? পরেরটা কি হবে? নিয়ন। কোনো চার্জ থাকবে না। তারপর এটা কি হবে বলো? F-, ফ্লুরাইড আয়ন। তারপরটা অক্সাইড আয়ন, O2-। তারপরটা কি হবে বলেন তো? N3-। তোরা এরকম অশিক্ষিত কেন? আমি সুন্দর করে বলতেছি অক্সাইড আয়ন, ফ্লুরাইড আয়ন, তোরা কোষ O2-। এ কি এগুলা? আচ্ছা, N3-। এই আয়নটার নাম কি বলেন? নাইট্রাইড আয়ন। এটা কি নাইট্রাইড আয়ন নাকি অ্যাজাইড আয়ন? কোনটা বুঝে বলেন? এটা হচ্ছে নাইট্রাইড আয়ন। অ্যাজাইড আয়ন কোনটা বলো? শাবাশ, n এর নিচে 3 উপরে মাইনাস। অ্যাজাইড আয়নের ফর্মুলাটা হচ্ছে n এর নিচে 3 উপরে মাইনাস। তোমাদের একটা মজার টেকনোলজি শিখাই। স্বাভাবিক বোঝো? স্বাভাবিক মানে কোন একটা কিছু দেখে কি তুমি স্বাভাবিক আর অস্বাভাবিক বোঝো? পার্থক্য বোঝো? ধরো সাফায়াতের নানা আমার কাছে পড়তে আসছে, বুঝলে? আচ্ছা, পাঞ্জাবি পায়জামা পরছে আর একটা ওড়না মাথা দিয়ে এরকম ফ্যাশে বলতেছে দাদু পড়াও। এটা কি স্বাভাবিক? অস্বাভাবিক। ওর নানি এসে এরকম করে একটা কথা যে আচ্ছা বস পড়াইতেছি, ওর নানা এরকম করতেছি কেন?
সো এই স্বাভাবিকতা অস্বাভাবিকতা যদি তোমার লক্ষ্য করার অবজারভেশনের ওই ক্যাপাবিলিটি থাকে তাহলে সুবহানাল্লাহ তোমার জীবন সুন্দর হয়ে যাবে। দেখো এখানে তুমি একটু লক্ষ্য করো তো, সবার মাথার উপরে শুধু তার তার যোজনীর সমান চার্জ আছে না, আর কোনো কাহিনী নাই। তাহলে এটা হচ্ছে ফ্লুরাইড আয়ন, এটা হচ্ছে অক্সাইড আয়ন, তাহলে এটা কেন নাইট্রোজেনের নাইট্রাইড আয়ন হবে না? ইয়েস, দ্যাট ইজ নাইট্রাইড আয়ন। অদ্ভুত জিনিসপত্র যখন দেখবে তখন আমার নাম চেঞ্জ করা লাগবে। এই যে একটা অদ্ভুত উড়ে জিনিস, কেউ বোঝে না আমার কথা, দূর। জি ভাইয়া বুঝছি। এই স্বাভাবিকতা অস্বাভাবিকতা একটু লক্ষ্য করলেই হয়ে যায় যে এটা তো অস্বাভাবিক কিছু না, জাস্ট যোজনের সমান নেগেটিভ চার্জ। এই যে এটারে আমরা কি বলতাম বলেন, Cl- কে দেখলে আমরা কি বলতাম? ক্লোরাইড আয়ন। শেষ। সো এই আর কি। আচ্ছা, সো এখন এইখানে একটা কথা বলি, রিসেন্টলি একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে এই প্রশ্নটা নিয়ে। সেটা হচ্ছে কি, নিয়নের আকার, অনেক ভাইয়ারা বলে নিয়নের আকার আসলে আমরা যাদের চেয়ে ছোট বলতেছি, ফ্লুরাইড বা অক্সাইড, এদের চেয়ে নিয়নের আকার বড়। এই দ্বিমতটা কি শুনছো তোমরা? এই বিতর্কটা শোনো নাই মনে হয়? আচ্ছা, এটা আমি রিসেন্টলি শুনছিলাম, ক্লাস 10-এর একটা স্টুডেন্ট ইয়ামিন আবরার, বেশ ভালো ছাত্র, ও বলছিল যে ভাইয়া এক স্যারের কাছে দেখলাম এটা বলছে, স্যার মানে এক ভাইয়া বলছে। হ্যাঁ, ও আমার স্কুলের স্টুডেন্ট। ও জোস, কে নাম কি তোর? আনন্দ দে, চিনবে ভালো মতো আমাকে। আচ্ছা আচ্ছা, না ইয়ামিন আসলেই বেশ ভালো ছাত্র, যদিও শেষা খায়, আমার কাছে রেগুলার শেষা খায়, শেষতে হয় না, শেষলে বলাবেন মানুষ হয় না। এখন শোনো, তো ও আমাকে প্রথম বলল, আমি লিটারালি ওর কাছে ছাড়া আগে কোনোদিন এটা নিয়ে কাউকে তর্ক করতে শুনি নাই। পরে না আমি এটা নিয়ে ভাবলাম যে কেন বলতেছে এটা, পরে একটু ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম তারা আসলে দুইটা জিনিসকে না পেঁচায় ফেলাইছে। তোমরা এই অধ্যায়ের লাস্টের দিকে যেয়ে, রাফলি 60%-এর দিকে যেয়ে একটা টপিক আমরা পড়বো, সেই টপিকটার নাম হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। এখন তুমি যেমন সরাসরি পারমাণবিক ব্যাসার্ধ বলে দিচ্ছ না, পরে দেখবা পারমাণবিক ব্যাসার্ধ আসলে কয়েক কিসিমের হয়। তার মধ্যে একটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, একটাকে বলে সমযোজী ব্যাসার্ধ, একটাকে বলে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। নাম শুনছো এগুলো? আর শোনো নাই তো পাবা। সো ওই ভাইয়া যে কাজটা করছে আছে, পড়াবো যখন তখন দেখবি, এখন বললে মাথা খারাপ হয়ে যাবে। ওই ভাইয়া যেটা করছে, আয়নিক ব্যাসার্ধের সাথে সমযোজী ব্যাসার্ধ তুলনা করেই একটা কনসেপ্ট খাড়া করাইছে। এটা তো ঠিক না। মানে তোমাদেরকে একটু বলি, ধরো এটা একটা প্রোডাক্ট, রাইট? এটা একটা থার্মোমিটার, লেজার থার্মোমিটার। এখন এই জিনিসটার আয়তন যদি তোমাকে বাইর করতে দেয়, তুমি ফিতা টিতা দিয়ে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বুঝা আয়তন দিলা আমাকে। ওই যে আয়তনটা বাইর করছো সেটাকে আমরা কি বলি জানো? ওটাকে বলি নেট ভলিউম। এখন তুমি ধরো একজন প্রোডাকশন ইঞ্জিনিয়ার, তোমার কাছে কিন্তু ভলিউম আলাদা। সেটা হচ্ছে তুমি প্যাকেজিংয়ের পরে ফাইনালি যে আয়তনটা হয়, আমার কথা কি বুঝছেন আপনারা? প্যাকেজিং এর পরে যে আয়তনটা হয়, তুমি আসলে ওইটা নিয়ে ভাবো, কারণ তোমার স্টোরেজ ফ্যাসিলিটি থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন সব জায়গায় তোমার আসলে ওই গ্রস ভলিউমটা লাগে। গ্রস ভলিউম বুঝো তো? ওই সব কিছু মিলে টিলে যে আয়তন, তাকে বলে গ্রস ভলিউম। এখন ধরো কেউ একজন সাইকেলের নেট ভলিউমের সাথে, বা দাঁড়া আরেকটা উদাহরণ দিই, মোটর সাইকেলের নেট ভলিউমের সাথে সাইকেলের গ্রস ভলিউম কম্পেয়ার করে বলতেছে, দেখছেন সাইকেল জিনিসটাই কিন্তু বেশি হেলদি। আসলে কি সাইকেল বেশি হেলদি? গোলকাশটা কোনটা? মোটর সাইকেল। তুই যদি এইটার নেকেড ভলিউম কনসিডার করিস, তাহলে ওইটার কেন আবার তুই গ্রস ভলিউম কনসিডার করতেছিস বাবা? দুইটাকে একই লাইনে নিয়ে আয়, তাহলে তো হবে না। কেউ বোঝে না আমার কোনো কথা, আমি তো বিপদে আছি। এই বিতর্কটা হচ্ছে এইটা। এখন এই জিনিসটা না ওদের ক্লাসে আমি ব্যাখ্যা করতে পারি নাই, কারণ তোরা এখন একটু ফ্যান ফরা শিখছস, একটু বড় হইছস, দুদিন বাদেই শিখবি আয়নিক ব্যাসার্ধ কি সমযোজী ব্যাসার্ধ কি, তোদের সাথে এটা নিয়ে কথা বলা যাবে। ওদের ক্লাসে আমি যদি এই কইতে যাইতাম, এক একটা বুকের বাম পাশ ধরে টাস করে অজ্ঞান হয়ে মরে যেত, যে আর ফেরত আসতো না, কিন্তু ও কমায় চলে যেত, আর ফেরত আসতো না। ওদেরকে আমার কি টেকনোলজি করা লাগছে, এক কারে ফিরে মারি ফেলবো, চুপচাপ যা পড়াইছি এটা পড়। ওদেরকে ব্যাখ্যা করতে পারি নাই। তোমরা কি বসছো টেকনোলজিটা? সো তোমাদের সাথে আলোচনাটা হবে, মনে করাই দিও যদি আমি ভুলে যাই। আর হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, ওই ইয়ারবাডসের চার্জ শেষ হয়ে গেছিল, সরি। এনিওয়ে, সো এই হচ্ছে আলোচনা আর কি। শেখার ক্ষেত্রে মাঝে মধ্যে ওই একটু এদিক ওদিক যাইতে হয়, জাড়ি খাইতে হয়, কারণ অনেক কিছু আছে তোমাদের জায়গায় আমি ব্যাখ্যা করতে পারবো না, আরও বড় হওয়া লাগবে। আর কিছু জায়গায় আছে আমি নিজেও জানি না, সো আবল তাবল বলবো আর কি। এই জন্য বেটার আমি ওটা বলবোই না আর কি। ঠিক আছে, সো আজকের পড়াশোনা এই পর্যন্তই, ক্লাস শেষ, তো দেখা হবে ইনশাল্লাহ 13 তারিখে। আপনারা যারা আমি হোস্টেল থাকি, ওই হোস্টেলের আমার সাথে দুইজন থাকে, ওই দুইজন ওই একটা প্রশ্ন নিয়ে বিতর্ক করতেছে আমার সাথে। সেটা হলো যে
HClO আর HOCl এর মধ্যে পার্থক্য কি? ও আচ্ছা, সুন্দর জিনিস তো। একটা যতটুকু জৈব একটা অজৈব ভাই, এটা বলছিলেন একটা জৈব যৌগ অনুসারে একটা অজৈব বলছেন যৌগ জৈব যৌগ অনুসারে জৈব আর লেখা অজৈবের আর ক্ষেত্রে অজৈব একটা গাঠনিক সংকেত আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। এই তো গুড, এটা বলছিলাম ওদের কাছ থেকে জেনে নিতে পারো, তোমার নিজেরও জানার কথা। তুমি যদি না জানো ভুলে যাও, এদিকে আসো কিলাই, এটা তোমাদের সাথে আলোচনা ভাই হয়েছে। তারপরে আমি বলতেছি ওরা বিশ্বাস করতেছে না। আচ্ছা বন্ধুগণ, তোমরা আমার কথা শোনো। আসলে হয়েছে কি, দুইটাই একই জিনিস, আমরা যেভাবে ইচ্ছা লিখতে পারি প্রয়োজন অনুসারে। যদি আমাদের অজৈব বিক্রিয়া লেখা হয়, তোর মাইকটা অফ কর সাফায়েত, নাকি কার মাইকে জানি ঝামেলা, এই যে পোলাটা কেডা এটা। HClO আমরা কখন লিখি? যখন আমরা অজৈব রিয়াকশন নর্মালি লিখতে চাই বা বুঝাইতে চাই, অজৈব আলোচনা করি। যখন জৈব বিক্রিয়ার আলোচনা করি তখন আমরা HOCl এই ফরম্যাটে লিখি, কারণ আসলে এটার গাঠনিক সংকেতের মধ্যে কিভাবে থাকে, হাইড্রোজেনের সাথে কে থাকে? অক্সিজেন, তারপরে হচ্ছে ক্লোরিন। সো জৈব যৌগের আলোচনায় নিয়মটা হচ্ছে যে যার সাথে যেভাবে কানেক্টেড চেষ্টা করা হয় তাকে ওইভাবে লেখার। যদি আমরা একটা যৌগ লিখি C2H6O, এটা দুই রকমের স্ট্রাকচার দাঁড়াইতে পারে, তাই না? একটা কি হইতে পারে বলেন তো? CH3O CH3, এটা হইতে পারে। আর একটা কি হইতে পারে? CH3CH2OH। সো এই গঠনটাকে আমরা ভালো করে ভেঙে না লিখলে আমরা বুঝতাম না যে এইটা খাইলে তোমার নেশা হবে, এইটা খাইলে তুমি বিপদে পড়ে যাবা, এইটা খাইলেও বিপদে পড়বা, আসতে পড়বা আর কি। সো প্রেসাইজলি যৌগটা বোঝানোর জন্য উই নিড টু এক্সপ্রেস দ্য স্ট্রাকচার প্রপারলি। সো ওইটার জন্য জৈব রসায়নে আমরা এইভাবে লিখি, আর অজৈব রসায়ন আলোচনার সময় এইভাবে লিখি। দুইটা জিনিস আলটিমেটলি সেম জিনিসই মিন করে। সো বন্ধু, তোমাদের জন্য বলে দিলাম, তুমিও আমার বন্ধু, সাফায়েতের বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধু। টাটা। ক্লাস হবে কবে? 13 তারিখ। আর যাদের ভাইয়া, হ্যাঁ, কক্ষপথ কি বিলুপ্ত হয়? কি কইলি এটা? বুঝি নাই। মানে কক্ষপথ কি বিলুপ্ত হইতে পারে? হ্যাঁ পারতো। ম্যাগনেসিয়ামে লাস্ট শেলে 2টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো ওটা ইলেকট্রন দুটো যদি চলে যায়, হ্যাঁ, তাহলে কক্ষপথ থাকবে না। থাকবে না ভাই। আমি এটা আগেও বুঝাইছি, আবারও বলতেছি শোন। কক্ষপথ জিনিসটা হচ্ছে কাল্পনিক একটা পথ। ইলেকট্রন যে জায়গা দিয়ে ঘোরে আমরা ওটার কই কক্ষপথ। এটা কি কোনো ইট সিমেন্ট বালি দিয়ে বানানো কোনো ঘর? না ভাই, তা তো না। ব্যাপারটা ধর, বাংলাদেশের সাথে ধরেন মায়ানমারের একটা কি বলে একটা এয়ার ট্রানজিট ছিল। বাংলাদেশ থেকে দৈনিক রাত 9টায় মায়ানমারে বিমান যাইতো, আবার ওইখান থেকে রাত 11টায় ফেরত আসতো ধরো। তো ওদের যাওয়ার একটা জায়গা আছে না, নাকি ইচ্ছা মতো এই জায়গা দিয়ে যায়, এই চল তো ওই বাড়িতে আজকে বিয়ে হচ্ছে, ওই বাড়ির উপর দিয়ে যাই, ওই জায়গাতে একটা গান হচ্ছে, ওই জায়গা দিয়ে যাই। এটা তো আর করে না, তার একটা স্পেসিফিক রাউট আছে। এখন যদি কোনো কারণে বাংলাদেশের সাথে মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক বাতিল হয়ে যায়, তাইলে ওই রুটে কি রাত 9টার সময় আর কেউ চলবে? নাই তো কেউ। তাহলে তখন আমরা বলি ওই এয়ার রুটটা বাতিল হয়েছে। তো ওই এয়ার রুট তো বাতিল হইতেই পারে, ওটা বিলুপ্ত হইতেই পারে, কারণ ওইটা একটা কাল্পনিক পথ। ওই রাস্তাটা পাইলটরা চিনত যে এত অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে আমার বিমানটা চালাইতে হবে। মানে শক্তি স্তর কক্ষপথ জিনিসটা হচ্ছে এরকম একটা কাল্পনিক পথ। সো এটা বিলুপ্ত হইতেই পারে, এটা নতুন করে জন্ম নিতেই পারে। ধরো তুমি ম্যাগনেসিয়াম 2+, ওকে যদি 2টা ইলেকট্রন আবার ফেরত দাও, তাহলে হঠাৎ করে দেখবা ওই 2টা ইলেকট্রনকে রেখে এক জায়গা দিয়ে ঘুরাচ্ছে। ওই জায়গাটাকে তুমি বলবা ম্যাগনেসিয়ামের নতুন সৃষ্ট কক্ষপথ বা শক্তি স্তর। বোঝো নাই? মজা এই তো। ওকে, সো আর কারো প্রশ্ন নাই আশা করি। ভাইয়া হ্যাঁ, পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস থেকে কি মানে আমাদের গ্রুপ গুলো পড়ানো হবে? গ্রুপ 13 14 এরকম করে অন্য কিছু শুরু করা হবে? আচ্ছা, ওই যেভাবে পড়াই সেটা আমার ব্যাপার, ওটা আমার উপরে পুরোপুরি ভরসা করো। যেভাবেই পড়াই তোমার দিন শেষে দেখবা যে সব কিছু কেন জানি সুন্দর ছন্দে পড়ে গেছে। তোমাদের বইতে ওই যে গ্রুপ ওয়াইজ যেভাবে কেমিস্ট্রি লেখছে ওভাবে পড়লে ওই ক্লাস 9-10 জ্ঞানই থেকে যাবে, বড় হইতে পারবা না। সো লেট মি হ্যাভ দ্যাট গাইডেন্স পাওয়ার। তোমাদের ভাবার দরকার নেই যে আমি কীভাবে পড়াবো আর কি। হ্যাঁ, আর আগে জানার পর মাতবরি করা, এই মাতবরি আর একজন আইছে। হ্যাঁ বল, আর কি বলতে চাইছিলি? শ্রোডিঙ্গার ইকুয়েশনে কি? শ্রোডিঙ্গার ইকুয়েশনটা দেখার পর ডাইভারজেন্সের সাথে মনে হয় সম্পর্ক আছে, এরকম কিছু মনে হয়েছে। এটা কি আসলেই আছে? আমি কোশ্চেন করছিলাম। ও তুমি ইনবক্সে পাঠাইছিল, ওটা আবার পাঠাও। এখানে গাণিতিক কিছু ব্যাপার বলতে হবে। আজকে রাত 11:30 বাজে, একদম কিলাই দিব। টাটা, ভাগ, আল্লাহ হাফেজ। 13 তারিখ দেখা হবে।
ভাইয়া হ্যাঁ ও মুহসিন। মুহসিন না, আমরা হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ ফেজ ভাইয়া বলো। আমরা যারা ফেজ 2 এ নতুন আসছি, আমরা ফেজ 1 এখন কি করব, মানে পাশাপাশি করব নাকি ওইটা কইরা এইটা করব? শোনো, ফেজ 1 এর সাথে পাশাপাশি। ফেজ 2 এর সম্পর্ক খুবই কম, ট্রাস্ট মি। ফেজ 1 এ যা কিছু আলোচনা করছি খুবই মৌলিক, একেবারে কমন সেন্সের জ্ঞান। সো যদি তোমার মোটামুটি কমন সেন্স থাকে, তুমি এখন ফেজ 1 এর উপরে ঝাঁপায় পড়ো না, তুমি এটা একটু মনোযোগ দিয়ে করো। তোমার মনোযোগটা এখানে 70% দাও, 30% ফেজ 1 এ দাও, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, ফেজ 1 এর অন্তত ফাউন্ডেশনের ক্লাস 10টা একবারই দিয়ে এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলো। তাইলে দেখবা যে তোমার অন্যরকম একটা জোশ আসবে গায়ে, গতরে একটা মজা আসবে যে বুঝছি এবার খেলা হবে। 5টা করছি, 5টা বাকি জোস। আর হচ্ছে আর আপনার ওই বাকি যে 5টা করে ফেলবা। হ্যাঁ, নোটটা সো কিভাবে করব আর কি খাতায়? নোটটা হচ্ছে, নোট করার সবসময় নিয়ম হচ্ছে, ক্লাসে আমি যা কিছু লিখি, আমি ভাই ফাউল কথা লিখি না আর কি, তুমি যাই বলো, যা কিছু বলছি, ধরো আজকের ক্লাসের টপিক ছিল না এই জিনিসটা, বাট প্রসঙ্গক্রমে চলে আসছে, তোমার যদি শেখার মতো জিনিস হয় যেটা আমি তো জানতাম না, শিখে ফেলো, লিখে ফেলো, রেখে দাও। সো লিখতে হয় হচ্ছে, নোট করতে হয় এইভাবে। তোমার যেটা প্রয়োজনীয় বলে মনে হবে যে ভাই এই জিনিসটা না কাজে লাগবে, এই ব্যাপারটা মজার, আবার আমার বলা কথার মধ্যে থেকে মাঝখানে কিছু কথা থাকে না যেটা আমি লিখি নেই, বাট তোমার কাছে মনে হয়েছে এই কথাটা মনে রাখাটা জরুরি, ওটা লিখে ফেলতে হয়। বুঝেছো? এটা তো কেউ কাউকে বলে দিবে না, নিজের বুঝতে হবে যে কি লিখতে হবে কি লিখতে হবে না। ওকে, ঠিক আছে, আজকের আলোচনা শেষ। তোমাদের উদ্দেশ্য 12টা বাজানো আমি বুঝছি, 11:37 বাজে ভাগো, 13 তারিখ দেখা হবে। আল্লাহ হাফিজ। ওকে, ভাইয়া আজকে awkward ওয়ালাইকুম জিনিস আসসালাম। লিখছি।